আসসালামু আলাইকুম, দিস ইজ মারিয়াম জাওয়াত, ইওর ফেভারিট হোস্ট। সো আজকে দেখো ভার্সিটি ম্যাথের প্রথম টপিক দিয়ে আমরা শুরু করতেছি, সেটা হচ্ছে সংখ্যা। প্রথম যে টপিকটা সেটা হচ্ছে সংখ্যা। আচ্ছা, এই টপিক রাখার পিছনে কারণটা কি? এটা রাখার পিছনে কারণ হচ্ছে, যখন তুমি বিগত সালের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবা, তুমি দেখবা কয়টা ভার্সিটিতে এই টপিক থেকে কোয়েশ্চেন আসে। মানে মোটামুটি যদি বলতে যাই, মোস্ট অফ দ্য ভার্সিটিতে এই টপিক থেকে কোয়েশ্চেন আসে। এবং কয়টা কোয়েশ্চেন আসে? মিনিমাম বললাম দুইটা, মিনিমাম 2 থেকে 3টা কোয়েশ্চেন এখানে তুমি পাবা। 2 থেকে 3টা ম্যাথ এই টপিক থেকে তুমি পাবা। এবং এই টপিকটা অ্যাকচুয়ালি খুবই সহজ একটা টপিক। মানে এখানে আসলে তেমন খুব আহামরি কিছু অঙ্ক আসে না। জাস্ট তুমি আমার সাথে থাকবা, কয়েকটা বেসিক কথা বলবো, সেগুলো ফলো করবা, অঙ্কগুলো করবা, দেখবা খুবই সহজ একটা চ্যাপ্টার, খুবই সহজ একটা টপিক। এবং এই সহজ টপিক থেকে আসলে 2টা অঙ্ক চলে আসে। সো সবাই রেডি? ওয়ালাইকুম সালাম। তাহলে এই যে সংখ্যা, এখানে আসলে টাইপ আছে 6টা, মোট 6টা টাইপ আছে। এখান থেকে কয়টা টাইপ আছে? 6টা। ছোট ছোট 6টা টাইপের অঙ্ক আছে। এই 6টা টাইপের অঙ্ক শেষ করলেই এখান থেকে মিনিমাম, আমি বললাম তো, মিনিমাম 2টা অঙ্ক তুমি কমন পাবা। তো এটার ইংলিশটা কি? এটার ইংলিশ হচ্ছে প্রাইম নাম্বার। দেখো, মৌলিক সংখ্যার ইংলিশটা কি? মৌলিক সংখ্যার ইংলিশটা হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে আমরা কি দিয়ে শুরু করব? মৌলিক সংখ্যা দিয়ে শুরু করব। আচ্ছা, তাহলে মৌলিক সংখ্যার অঙ্কে যাওয়ার আগে একটু ঝটপট আমরা জেনে নিই আসলে মৌলিক সংখ্যা কি জিনিস। তাহলে দেখো, এই যে মৌলিক সংখ্যা হচ্ছে যে 1 থেকে বড় এমন কতগুলো সংখ্যা, মানে 1 হইতে পারবে না কিন্তু 1 থেকে বড়। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে 1 থেকে বড় এমন কতগুলো সংখ্যা যেগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কিছু দিয়ে ভাগ করা যায় না। কিরকম? যেমন ধরো, আমি একটা সংখ্যা নিলাম 2, এখন এটা 1 থেকে বড়, তার মানে 1 কখনো মৌলিক সংখ্যা হইতে পারবে না। যে কথাগুলো বলবো এগুলো বেসিক। আমার কাছ থেকে আসলে তুমি কি শিখবা ম্যাথে? আমার কাছ থেকে তুমি শিখবা বেসিক গুলা কি কি, আমার কাছ থেকে তুমি শিখবা ম্যাথকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। আমি তোমাকে সেই কনফিডেন্সটাই দেব যে কনফিডেন্স নিয়ে তুমি ম্যাথকে অ্যাপ্রোচ করতে পারবা। আনকমন ম্যাথ আসুক, কমন ম্যাথ আসুক, যেটাই হোক, ম্যাথ কিভাবে সলভ করতে হয়, কি অ্যাপ্রোচ নিয়ে, প্রত্যেকটা ম্যাথ মানে একটা সমস্যা, প্রতিটা সমস্যাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা আমি তোমাকে শেখাবো। শুধু একটা অঙ্ক করাইলে তুমি একটা অঙ্কই শিখবা, বাট আমি তোমাকে সিস্টেমটা শেখানোর ট্রাই করব, তোমার কনফিডেন্সটা বিল্ড করার ট্রাই করব। তাহলে মৌলিক সংখ্যার অঙ্ক করার আগে মৌলিক সংখ্যা কি জিনিস সেটা আমাদেরকে জানতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে 1 থেকে বড় সেই সকল সংখ্যা। তাহলে এই কথার মধ্যে একটা এমসিকিউ চলে আসছে, 1 থেকে ছোট যে সংখ্যাগুলা, মানে ঋণাত্মক সংখ্যা কখনো মৌলিক সংখ্যা হইতে পারে না। একটা এমসিকিউ দিয়ে দিলাম। তাহলে ঋণাত্মক সংখ্যা কখনো মৌলিক সংখ্যা হইতে পারে না, মৌলিক সংখ্যা হবে 1 থেকে বড়। তাহলে মনে করো 1 থেকে বড় একটা 2 সংখ্যা নিলাম। তাহলে এই 2 কে কত দিয়ে ভাগ করা যায়? হয় 2 দিয়ে ভাগ করতে পারবা, না হয় 1 দিয়ে ভাগ করতে পারবা, আর কিছু দিয়ে ভাগ করতে পারবে না। সেম একটা সংখ্যা নিলাম ধরো 7, এই 7 সংখ্যাটাকে কি দিয়ে ভাগ করতে পারবা? হয় 1 দিয়ে ভাগ করতে পারবা, না হয় 7 দিয়ে ভাগ করতে পারবা। দেখো তো অন্য কিছু দিয়ে ভাগ করা যায়? যদি আমি এরকম একটা সংখ্যা নিতাম 6, তাহলে 6 কে কত দিয়ে ভাগ করা যায়? দেখো তো, 1 দিয়েও ভাগ করা যাবে, 2 দিয়েও ভাগ করা যাবে, 3 দিয়েও ভাগ করা যাবে, 6 দিয়েও ভাগ করা যাবে। বাট এই সংখ্যাগুলো দেখো, 2, 7, 5, তারপরে কত 11, এই সংখ্যাগুলাকে কিন্তু শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে সবসময় 1 থেকে বড় হবে। তাহলে 1 কখনো মৌলিক সংখ্যা না। ভুল কনসেপ্টটা ক্লিয়ার করো, 1 কখনো মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা শুরু হবে 2 থেকে, এবং 1 থেকে ছোট যে সংখ্যাগুলো মানে ঋণাত্মক সংখ্যা কখনো মৌলিক হইতে পারবে না। আচ্ছা, এরপরে কি দেখতে হবে? দেখো, 1 থেকে, এখানে আমি 200 পর্যন্ত রাখছি, খেয়াল করো। বাট তোমার 200 পর্যন্ত লাগবে না, 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলা কিরকম লাগবে দেখো। আমি যেভাবে বলবো সেটাই ফলো করবা, আর কিছু লাগবে না। এই 5টা কাটা, এটা হচ্ছে 101 থেকে শুরু, 101 থেকে শুরু, এটা লাগবে না। 1 থেকে 100 পর্যন্ত মনে রাখলে এনাফ। এখন তোমাকে সব সংখ্যা মনে রাখতে হবে না, প্রত্যেকটা সংখ্যা মনে রাখতে হবে না। কি মনে রাখতে হবে আমি বলে দিব, জাস্ট আগে দেখো এখানে কি কি আছে। মনে করো এটা হচ্ছে আমার, খেয়াল করো এই চারটা, একটু খেয়াল করো। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? 4টা। শুধু তোমাকে এই জিনিসটাই জানতে হবে। 11 থেকে 20 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা? 4টা। 30 পর্যন্ত 2টা, তারপরে 40 পর্যন্ত মাত্র 2টা, 50 পর্যন্ত 3টা। এরপরে খেয়াল করো, দেখো কি পড়তে হবে আমি বলে দিচ্ছি। প্রথমে ভয় পাওয়ার কিছু নাই, প্রথমে একটু দেখাচ্ছি, তারপর আমি বলবো এটা কিভাবে মনে রাখবা। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা মাত্র 2টা,
এরপরে দেখো 2টা, এরপরে 3টা, এরপরে 2টা, এরপরে 1টা। এখন কথা হচ্ছে ভাইয়া এগুলো মনে রাখবো কিভাবে, কোত্থেকে কত পর্যন্ত কয়টা আছে সেগুলো মনে রাখবো কিভাবে এবং বের করব কিভাবে? আচ্ছা আসতেছি। আগে দেখো 1 থেকে 100 পর্যন্ত প্রতি 10টার মধ্যে কয়টা কয়টা মৌলিক সংখ্যা আছে সেটা একটু জানা লাগবে। তো সেটা জানার জন্য আমরা এরকম মনে না রেখে আমরা একটা ফোন নাম্বার মনে রাখবো বা একটা নাম্বার মনে রাখবো। সেই নাম্বারটা হচ্ছে 44222322 এটা একটা ম্যাজিক্যাল নাম্বার, এটা তোমাকে কতভাবে হেল্প করবে তুমি একটু পরে দেখবা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত প্রতি 10টায় কয়টা মৌলিক সংখ্যা আছে সেটা তুমি এরকম শিখে মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট একটা ফোন নাম্বার মনে রাখবা 44222322 তার মানে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা? 4টা। 10 থেকে 20-এর মধ্যে 4টা, 20 থেকে 30-এর মধ্যে 2টা, এবার ওকে লাগাইছে দেখো 23222321। আমি চাই কমেন্টে এই ফোন নাম্বারটা প্রত্যেকে 2বার করে কমেন্টে লিখো, তাহলে তোমার এটা মুখস্থ হয়ে যাবে। জাস্ট এক একজনের 2বার করে 1 থেকে 100 পর্যন্ত প্রতি 10টার মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে এই সূত্রটা 442223222321 এই কমেন্টটা 2বার করে দেখতে চাই প্রত্যেকে, প্রত্যেকে এখনই শুরু করো, মানে ডাবল করে কমেন্ট করো, তাহলে 2বার লিখলে তোমার এটা মুখস্থ হয়ে যাবে, ক্লাসেই মুখস্থ হবে, কিচ্ছু লাগবে না। খেয়াল করো এই সূত্র দেখার পরে আরেকটা জিনিস খেয়াল করো মৌলিক সংখ্যা থেকে। দেখো এইখানে তুমি যতগুলো সংখ্যা দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু বেজোড় সংখ্যা, 3, 5, 7, 11, 13, 17, 19, দেখো 23, 29 সবগুলাই বেজোড় সংখ্যা। এই পাশেও দেখো সবগুলা বেজোড় সংখ্যা 7, 9 দেখো। বাট একটা মাত্র জোড় সংখ্যা আছে, খেয়াল করছো? 2। মৌলিক সংখ্যা সবগুলাই বেজোড় কিন্তু জোড় আছে কয়টা? মাত্র একটা, সেটা হচ্ছে 2। এবং মৌলিক সংখ্যা শুরু হয় 2 দিয়ে। তার মানে আমি যদি প্রশ্ন করি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা এবং সবথেকে জোড় মানে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটা, তাহলে অ্যান্সার হবে 2। দেখছো এখান থেকে কয়টা জিনিস জেনে গেলাম। তাহলে মৌলিক সংখ্যা শুরু হয় 2 দিয়ে এবং এই 2টাই একমাত্র জোড় মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। এরপরে তুমি একটা মৌলিক সংখ্যাও পাবা না যেটা জোড় সংখ্যা। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, 100% পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ক্লিয়ার? ইয়েস, ভেরি গুড। 442223222321 শেষ। এখন দেখো মজা পাবা। দেখো আমি যে কথাগুলো বলছি সেগুলো এখানে বলছে, খেয়াল করো। বলছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 25টা। এগুলোর যোগফল কত? 1060। কিভাবে মনে রাখবো? 442223222321 শেষ। এগুলা কি লাগবে? লাগবে না, বাকিটা পরীক্ষায় আসে না। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টা যাদের যোগফল 1060 এবং মনে রাখবো 442223222321 শেষ। এরপরে দেখো 101 থেকে 200 পর্যন্ত কয়টা? 21টা। তুমি এতটুকু পর্যন্ত মনে রাখলে এনাফ, বাকিগুলো আর লাগবে না। এখানে আমি এক্সট্রা রাখছি, যারা এক্সট্রা পড়তে চাও তাদের জন্য রাখছি, বাট লাগবে না। এখন কোয়েশ্চেন সলভ করব। দেখো বেসিক পড়াইছি, এখন কোয়েশ্চেন সলভ করব। দেখো প্রথম কোয়েশ্চেন বলছে দেখো মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টা? দেখি বলো তো। গুণনীয়ক মানে হচ্ছে মৌলিক সংখ্যাকে কয়টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। দেখো পাশে কিছু লিখে নাই মনে করিও না, এগুলো কোথাও আসে নাই। সবগুলো যা ম্যাথ করাবো সবগুলো হচ্ছে ইয়ারে আসছে, ইয়ার কোয়েশ্চেন, প্রিভিয়াস কোয়েশ্চেন সবগুলাই হয় জাহাঙ্গীরনগর আসছে, না হয় বিউপিতে আসছে, না হয় সিইউসিতে আসছে, না হয় সাস্টে আসছে। প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু আগের কোয়েশ্চেন। তাহলে আমাকে বলো মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টা? খুবই ইজি একটা প্রশ্ন। আমরা জানি মৌলিক সংখ্যাকে 1 আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে গুণনীয়ক কয়টা হবে? গুণনীয়ক মানে কয়টা সংখ্যা দিয়ে ভাগ করা যায় বলো তো। পান্থাবাদ আমরা জানি মৌলিক সংখ্যাকে শুধুমাত্র 1 আর ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে গুণনীয়ক কয়টা হবে? অ্যান্সার কত হবে অ্যান্সার? ইয়েস, ভেরি গুড, ক্ল্যাপ। দেখো প্রথম অঙ্ক করে ফেলছো, 2টা, শুধু 1 আর ওই সংখ্যাটা। দেখো এরপরে গুলো আরো সহজ। নিচের কোনটি মৌলিক সংখ্যা দেখো তো। এই যে নিচের কোনটি মৌলিক সংখ্যা? দেখো 12কে কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়, 6 × 12। তারপরে দেখো 14কে 2 দিয়ে ভাগ করলে 7 × 14, এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 × 5 = 15।
আমরা তো বলছি শুধু 1 দিয়ে ভাগ যাবে আর ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে, 2 3 4 5 এগুলো দিয়ে ভাগ যাবে না। তাহলে 2 3 4 5 দিয়ে ভাগ যাচ্ছে না কোনটা? 13। তাহলে তোমার কি মুখস্থ করার দরকার আছে? নাই। তুমি শুধু মুখস্থ করবা ওই সূত্রটা 4 4 2 2 3 2 2 3 2 1, এই সূত্রটাই মুখস্থ করবা। বাকি সবগুলো আমি যেভাবে বের করতেছি মৌলিক সংখ্যা সেভাবে বের করবা। এটাকে 2 দিয়ে ভাগ যায়, এটাকে 2 দিয়ে ভাগ যায়, এটাকে 2 দিয়ে ভাগ যায়, এটাকে 3 দিয়ে ভাগ যায়, তার মানে এটা হবে না, এটা হবে না, এটাও হবে না। তাহলে হবে কোনটা বলো? কত হবে? 13। ভেরি গুড, দুইটা কোশ্চেন করে ফেলছি। কঠিন লাগতেছে অঙ্ক? দেখো নিচের কোনটি মৌলিক সংখ্যা, এটাও বের করো। নিচের কোনটি মৌলিক সংখ্যা খেয়াল করো, সেম প্রসেসে বের করো। দেখো 65, 5 13 65 পড়ছে না? তাহলে এটাকে কত দিয়ে ভাগ করে যাচ্ছে? 13 অথবা 5 দিয়ে। 9 নাম 81, এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে। তারপরে 7 নাম 63, এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে। বাট একটা সংখ্যা আছে 43, এটাকে তুমি কিছু দিয়ে ভাগ করতে পারবা? 43কে 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, কোনো কিছু দিয়ে ভাগ যায় না। তাহলে এখানে 43 হবে অ্যান্সার। বলো কত হবে? দেখো তাহলে মৌলিক সংখ্যা মুখস্থ করার দরকার নাই, তুমি শুধু ভাগ যায় কিনা দেখবা, 2 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা সেটা খেয়াল করবা। 2 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে মানে ওটা মৌলিক সংখ্যা হবে না। 43, ভেরি গুড। এই যে পাততেছি পোলাপাইন, এই যে এখন গরম হয়েছে পোলাপাইন। দেখো এখন দেখো নিচের কোনটা মৌলিক সংখ্যা নয়, মানে এখানে 3টা মৌলিক সংখ্যা আছে, একটা মৌলিক সংখ্যা নয়। তাহলে কোনটাকে ভাগ যাচ্ছে দেখো তো, এখানে কোনটাকে ভাগ যায়? অ্যান্সার বলো, আমি এখানে দাঁড়ায় থাকবো, তোমরা অ্যান্সার বলবা, অ্যান্সার বলবা। ইয়েস, এটাই তো কত হবে? 3 7 21, এটাকে ভাগ যাচ্ছে, বাকি 3টাকে ভাগ যাবে না, সুতরাং অ্যান্সার এটাই। এখন দেখো আমি যে কথাটা বলছি, জোড় মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা কোনটা এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা আরেকটা বার দেখাই দিব। এই যে দেখো মৌলিক সংখ্যা, দেখো এই যে মৌলিক সংখ্যা 2 দিয়ে শুরু হয়েছে এবং এই 2 একলাই শেষ, এটা একমাত্র জোড় সংখ্যা, এটাই সবচেয়ে ছোট, এরপরে বাকি সবগুলা বেজোড় সংখ্যা। এই যে 3 5 7 সবগুলা বেজোড়। অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? এই কোয়েশ্চেনের পাশে, এই কোয়েশ্চেনের পাশে 5 স্টার দাও, 5 স্টার দাও, এটা খুবই কমনলি আসে। অ্যান্সার কি হবে? এই আগের অঙ্কটা তোমরা বুঝো নাই, কোনটি মৌলিক সংখ্যা নয় বলছে, যে নয়, নয় কোনটি মৌলিক সংখ্যা নয়। দেখো এখানে সবগুলো মৌলিক সংখ্যা, এই যে 23 এটা একটা মৌলিক সংখ্যা, 19 এটা একটা মৌলিক সংখ্যা, 17 এটা একটা মৌলিক সংখ্যা, এটাকে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 7 21, সুতরাং 21 মৌলিক সংখ্যা হবে না। প্রশ্ন বুঝো, এই যে প্রশ্ন, এই জন্য তো এটাকে হাইলাইট করছি, প্রশ্ন বুঝো। মৌলিক সংখ্যা নয় বলছে, বুঝছো? দেখো তাহলে জোড় মৌলিক সংখ্যা কোনটা, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা? দুইটার অ্যান্সারই হচ্ছে 2, দুইটার অ্যান্সারই হচ্ছে কত? 2। ক্লিয়ার? ওকে, চলো এখন আসো মেইন জিনিস, 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে বলো তো? 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? তাহলে দেখো আমাদের সূত্র কি ছিল? দেখো 4 4 2 2 3 2 2 3 2 1। এখন খেয়াল করো, প্রথমে কত বলছো আমাকে? 1 থেকে 30, তাহলে 1 থেকে 10 এখানে কয়টা আছে বলো তো? 4। তারপর 11 থেকে কত? 20, এখানে কয়টা মৌলিক সংখ্যা? 4। 20 থেকে 30 এখানে কয়টা মৌলিক সংখ্যা? 2। যোগ করে বলো তো কত হইছে? যোগ করে আমাকে বলো তো কত হইছে? 4 যোগ 4 যোগ 2, এই সূত্র থেকে দেখো, এটা 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এভাবে 100 পর্যন্ত। 90 থেকে 100 পর্যন্ত শুধুমাত্র একটা মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 97। তাহলে এই সূত্রটা সব সময় কাজে আসবে, সব সময় কাজে আসবে। তাহলে আমাকে বলো তো কয়টা সংখ্যা? ভেরি গুড, ভেরি গুড, আই এম সো হ্যাপি, 10টা। দেখো কয়টা? 10টা। এখন আমি প্রশ্ন দিব আরেকটা, তুমি অ্যান্সার বলবা। তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো 20 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? আচ্ছা সেটা না, আরেকটা দেই। তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো 60 থেকে কত? 60 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 60 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? সূত্রটা আবার লিখি, 4 4 2 2 3 2 2 3 2 1। আমরা কোত্থেকে শুরু করবো? 60। তাহলে 10, দেখো 10 20 30 40 50 60, 10 থেকে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70,
মিলাও, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। তাহলে 2 3 3, 3 এ 2 এ কত 5, 5 এ 2 এ কত 7। বুঝা আসতেছে? 10 20 30 40 50 60, এই পর্যন্ত 60 শেষ। তাহলে 60 এর পর থেকে শুরু হয়েছে কোথায়? এটা 70 পর্যন্ত, এটা 80, এটা 90, এটা 100। তাহলে আমি বলছি 60 থেকে 90, তার মানে 2 3 এ 2 এ 5, 5 এ 2 এ 7, 7টা। ক্লিয়ার? তাহলে সূত্রটা কিভাবে আসবে, সূত্রটা কিভাবে কাজে লাগাবা? ক্লিয়ার হইছে? ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আসো এখানে একটা প্যাচ দেখি আমরা। এখানে একটা প্যাচ খেয়াল করো। এতক্ষণ পর্যন্ত সবগুলো সহজ লাগছে না? বাট এই জায়গায় এসে হালকা একটা প্যাচটা দেখো, নোট করে রাখছি আমি, দেখো নোট। এই যে প্রশ্নের মধ্যে দুইটা কথা বলতে পারে, এখানে পর্যন্ত থাকতে পারে অথবা মধ্যে থাকতে পারে, এখানে পর্যন্ত থাকতে পারে অথবা মধ্যে থাকতে পারে। এই একটা প্যাচ লাগাবে আর কিচ্ছু না। তাহলে পর্যন্ত আর মধ্যে এই প্যাচটা একটু ক্লিয়ার করে দিলে এই মৌলিক সংখ্যা শেষ। তোমাকে যদি বলে, আমি ধরে বললাম 5 থেকে 13 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা, আমি প্রথমে বললাম পর্যন্ত, আবার আমি বললাম 5 থেকে 13 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা। দুইটা কথা কিন্তু আলাদা, একটা হবে পর্যন্ত আর একটা হবে মধ্যে। এখন প্যাচটা কোথায় খেয়াল করো, যদি তোমাকে পর্যন্ত বলে তাহলে এই সংখ্যাটাও কাউন্ট করতে হবে, লাস্টের সংখ্যাটাও কাউন্ট করতে হবে। তোমাকে 5ও ধরতে হবে, 13ও ধরতে হবে। তাহলে 5 থেকে 13 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? প্রথমে 5, তারপরে 7, তারপরে 11, তারপরে 13। তাহলে 5 থেকে 13 পর্যন্ত যদি বলে তাহলে মৌলিক সংখ্যা হবে কয়টা? 1 2 3 4টা। কিন্তু যদি মধ্যে বলে, মধ্যে ইন বিটুইন বলে, তখন তোমার 5টা কাটা যাবে, 13টাও কাটা যাবে। মানে প্রথম সংখ্যাও কাউন্ট হবে না, লাস্টের সংখ্যাও কাউন্ট হবে না, মধ্যেখানে যেটা আছে, ইন বিটুইন যেটা আছে সেটাই কানেক্ট হবে, সেটাই কাউন্ট হবে। তাহলে কত? এখানে 5 কাটা 13 কাটা, তাহলে কত হবে? 7 আর 11, মাত্র দুইটা মৌলিক সংখ্যা। তাহলে তোমাকে যদি প্রশ্নের মধ্যে পেছে ফেলাই, একটা পর্যন্ত একটা মধ্যে, পারবা? পর্যন্ত হইলে প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা কাউন্ট হবে, মধ্য হইলে কাউন্ট হবে না। আমাদের মৌলিক সংখ্যা শেষ। ক্লিয়ার? আমাদের মৌলিক সংখ্যা শেষ, একটা টপিক শেষ। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় আমরা টাইপ 2 তে চলে যাব, সেটা হচ্ছে মূলত অমূলত সংখ্যা। মূলত অমূলত সংখ্যা টাইপ 2 তে চলে আসছে। মৌলিক সংখ্যার মধ্যে যা কথা বলছি, যা অঙ্ক করাইছে এর মধ্যে আসবে, এর বাইরে কিছু আসবে না। তুমি শুধু সূত্রটাই মনে রাখবা, যতটুকু লাগবে অতটুকু দিচ্ছি। কিন্তু টাইপ 2 হচ্ছে মূলত সংখ্যা অমূলত সংখ্যা। ভাই এই টপিকটা অনেক বড়, মানে মূলত অমূলত যদি তোমাকে পড়াইতে যায় আজকে সারা দিন পড়াইলো, সারা রাত পড়াইলো, শেষ হবে না। তাহলে আমরা কিভাবে শিখবো এত বড় টপিকটা? আমরা টেকনিক দিয়ে শিখবো, পরীক্ষায় যেটা লাগবে, পরীক্ষায় যেটা আসবে সেটাই শিখবো। তাহলে পরীক্ষায় কি আসবে দেখো, খেয়াল করো। পরীক্ষায় আসে আসলে কি? অমূলত সংখ্যাটা। দেখো আমি একটু এটাকে উপরে তুলে দিই। পরীক্ষায় কি আসে খেয়াল করো, পরীক্ষায় অ্যাকচুয়ালি আসে হচ্ছে অমূলত সংখ্যাটা। এই যে মূলত অমূলত তোমার এত বেশি বোঝার দরকার নেই, আমি যতটুকু বলবো ততটুকু বুঝলে এনাফ। আমি যেগুলো বলবো ওখান থেকেই কোয়েশ্চেন হবে, একটু পরে দেখবা। তাহলে তোমাকে মূলত সংখ্যা কি কি, দেখো এটা যদি পড়াইতে যায় অনেক বড় একটা চার্ট, অনেক বড় একটা লম্বা চার্ট হয়ে যাবে। মূলত সংখ্যা কি কি, পূর্ণ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, শূন্য, এরকম অনেকগুলো লম্বা লিস্ট। তাহলে ওই মূলত সংখ্যার লম্বা লিস্ট আমার মুখস্থ রাখার দরকার নেই। আমি শুধু শিখবো অমূলত সংখ্যা কি কি, যেগুলো অমূলত সংখ্যা সেগুলো বাদ দিয়ে বাকি সবগুলো মূলত সংখ্যা, তাই তো? তাহলে আমাকে যেহেতু মনে রাখতেই হবে, তাহলে আমি শুধু মনে রাখবো যেটা ছোট, সেটা হচ্ছে অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা কি কি? এক নাম্বার যেগুলা, যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়। দেখো আমি বুঝাই দিব একটু করে, আগে লিখে ফেলি। পূর্ণবর্গ নয়, 1 নাম্বার, এবং পূর্ণ ঘন নয়। আমি বুঝাবো একটু পরে পূর্ণবর্গ কি জিনিস, পূর্ণ ঘন কি জিনিস, আগে লিখে ফেলি। 2 নাম্বারে থাকবে হচ্ছে ই, এটাকে বলা হয় লগের বেস। লগারিদমের মধ্যে লিখে না, লগ ই টু দি পাওয়ার এক্স। এই ইটা খেয়াল করো, ই এবং হচ্ছে পাই, ই এবং পাই, এই 4টা জিনিসই হচ্ছে অমূলত সংখ্যা, আর কিচ্ছু না। এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে অমূলত সংখ্যা কি কি? যেগুলো, যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়, যেগুলো পূর্ণ ঘন নয়, সাথে কি আছে? ই এবং পাই। এখন আমরা একটা শিখি, খেয়াল করো, একটা শিখি। প্রথম কথা হচ্ছে পূর্ণবর্গ কি জিনিস।
পূর্ণবর্গ কি জিনিস? মনে করো আমি একটা সংখ্যা 9, এই 9কে আমি রুট ওভার করলাম, অ্যান্সার কত হবে আমাকে একটু বলো তো, অ্যান্সার কত হবে? ঝটপট বলো, ঝটপট ঝটপট বলো। 9কে যদি আমি রুট করি, রুট ওভার করি, বর্গমূল বের করি, এটার অ্যান্সার কত হবে? 3 হবে। কিন্তু আমি যদি 7কে রুট করি, আমি যদি 2কে রুট করি, অথবা আমি যদি 8কেও রুট করি, এইখানে কি এরকম সংখ্যা বের হবে নাকি দশমিকওয়ালা সংখ্যা বের হবে? অবশ্যই এখানে দশমিকওয়ালা সংখ্যা বের হবে, দশমিকওয়ালা সংখ্যা বের হবে। দেখো, তাহলে পূর্ণবর্গ হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলোকে রুট করলে দশমিক আসবে না, যেগুলোর বর্গমূল বের করলে দশমিক আসবে না। এটাই হচ্ছে পূর্ণবর্গ। এর থেকে সহজে বোঝানো সম্ভব না। এই একটা জিনিসে মাথায় রাখো, পূর্ণবর্গ মানে হচ্ছে যাদেরকে রুট করলে পূর্ণ সংখ্যা আসবে, দশমিক আসবে না। ক্লিয়ার? ভেরি গুড। এখন আসলে পূর্ণ ঘন কি জিনিস? দেখো, পূর্ণ ঘন সংখ্যা কি জিনিস? এরপরে শেষ, এরপরে মূলত শেষ। মনে করো আমি দিলাম এখানে 2 কিউব, 2 কিউব সমান কত? 8। তাহলে এটাকে যদি আমি ঘন করি, ঘন করা মানে হচ্ছে 3 নাম্বার মূলটা বের করা, এইভাবে লেখা। এই যে 2 কিউব সমান যদি 8 হয়, তাহলে 8কে যদি আমি ঘন করি তাহলে 2 বের হবে। এখান থেকে প্রশ্ন আসে না, প্রশ্ন শুধুমাত্র আসবে কি দিয়ে? পূর্ণবর্গ দিয়ে। এর বাইরে কি কি দিয়ে আসবে? তাহলে ঘনটা ক্লিয়ার। পূর্ণ ঘন কি জিনিস? 2 কিউব সমান 8 যদি হয়, এটাকে যদি 3 নাম্বার মূল বের করো, মানে ঘন মূল বের করো, রুটের 1 ঘর উপরে এটা, তখন 2 বের হবে। এটা কি লাগবে? না, লাগবে না। পূর্ণ ঘন দিয়ে তেমন একটা কোয়েশ্চেন আসে না, শুধুমাত্র পূর্ণবর্গ দিয়ে আসে। এবং লাস্টে কি বলছি? লাস্টে বলছি ই। ই হচ্ছে লগ বেস, ই হচ্ছে লগারিদমের বেস। আর পাই, পাইয়ের কথা তো সবাই জানো, কিন্তু পাইয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে বৃত্তের পরিধি ডিভাইডেড বাই বৃত্তের পরিধি ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস। শেষ। তাহলে পূর্ণবর্গ মনে রাখবা, ই মনে রাখবা, পাই মনে রাখবা। এবং পূর্ণবর্গ থেকে কোনগুলো আসে জানো? কমনলি √2, √3, √7, এই কোয়েশ্চেনগুলো আসে ঘুরে ফিরে। এবং পাই আসবে, ই আসবে। তাহলে পায়ের সূত্রটা একটু মাথায় রাখতে হবে, বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করা। এখন আসো অঙ্ক করবো, ঝটপট অঙ্ক। তুমি আমাকে বলো √2 কি ধরনের সংখ্যা? বলো √2 কি ধরনের সংখ্যা বলো তো, অ্যান্সার বলো, ঝটপট অ্যান্সার বলবা, ঝটপট অ্যান্সার বলবা। ইয়েস, দশমিক যদি না আসে সেটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি তোমাকে বলতেছি, তুমি শুধু অ্যান্সার করবা, আর কিচ্ছু না। আমি তোমাকে বলবো, তুমি শুধু অ্যান্সার করবা। বলো √2 কোন ধরনের সংখ্যা? মূলত, অমূলত, পূর্ণ, স্বাভাবিক? কি বলছিলাম? ইয়েস, 4 নাম্বার। ভেরি গুড। অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা। ঝটপট সমাধান করব। দেখো এই কোয়েশ্চেনটা একটু খেয়াল করো, এই কোয়েশ্চেনটা খেয়াল করো। দেখো, যদি পি একটি মৌলিক সংখ্যা হয়, তাহলে √p কি ধরনের সংখ্যা? যদি পি যদি একটা মৌলিক সংখ্যা হয়, তাহলে √p কি ধরনের সংখ্যা? আচ্ছা, মনে করো তুমি এই অঙ্কের অ্যান্সার জানো না, তাহলে এটাকে কিভাবে সমাধান করবা? তুমি যে কোনো মৌলিক সংখ্যা চিন্তা করো। মনে করো মৌলিক সংখ্যা হচ্ছে 2, এটাকে রুট করলাম। মৌলিক সংখ্যা হচ্ছে কত? 3, এটাকে রুট করলাম। মৌলিক সংখ্যা হচ্ছে কত? 7, এটাকে রুট করলাম। মৌলিক সংখ্যা হচ্ছে 31, এটাকে রুট করলাম। তাহলে তুমি আমাকে বলো, কোনো একটা মৌলিক সংখ্যাকে রুট করার পর এখানে কি দশমিক আসবে প্রত্যেকটাতে, নাকি পূর্ণ সংখ্যা আসবে? দেখো তো, তুমি যে কোনো মৌলিক সংখ্যাকে রুট ওভার করো, কখনোই তুমি পূর্ণবর্গ পাবা না, প্রত্যেকবারে এখানে দশমিক আসবে। তাহলে মনে করো এই অঙ্কটা তো আনকমন আসছে তোমার, তাহলে তুমি কি করবে? একটু বেসিকটা খাটাবা, একটু আক্কেলটা খাটাবা। মৌলিক সংখ্যাকে রুট করতে বলছো, তাহলে কয়েকটা মৌলিক সংখ্যাকে রুট করে দেখো না, সেগুলো মৌলিক, সেগুলো মূলত হয় নাকি অমূলত হয়। শেষ। কঠিন কিছু আছে অঙ্কে? কিচ্ছু নাই, প্রত্যেকটাতে দশমিক আসবে, প্রত্যেকটাতে দশমিক। দেখো, সুতরাং অ্যান্সার কি হবে? অমূলত সংখ্যা। এরপরে দেখো, একটু আগে যে কথাটা বলছি, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত, মানে কি বুঝাইছে বলো তো? পাই কোন ধরনের সংখ্যা? বলো কোন ধরনের সংখ্যা? বলো না, যা মুখে বলছে কোয়েশ্চেন এগুলো থেকে আসবে। √2, √3, √7 এগুলো আসে, ই আসে, পাই আসে। এই যে পাই, অমূলত সংখ্যা। ভেরি গুড। এই দেখো, এখানে দুইটাই দিয়ে দিছে, এখানে দুইটাই দিয়ে দিছে, খেয়াল করো, এইখানে দুইটাই দিয়ে দিছে, একটা ই আর একটা পাই। কি ধরনের সংখ্যা? অমূলত সংখ্যা। চোখ বন্ধ করে অ্যান্সার করবা, চোখ বন্ধ করে অ্যান্সার করবা। দেখো, আমরা একটু স্পিডে যাব। এই অঙ্কটা একটু খেয়াল করো। দেখো, এই অঙ্কটা একটু খেয়াল করো। কি বলছে? 3 এবং 4-এর মধ্যে অমূলত সংখ্যা কোনটা? একটু বুঝতে হবে। 3 এবং 4-এর মধ্যে অমূলত সংখ্যা কোনটা?
অপশনে যাওয়ার আগে আমি একটু বুঝি আগে প্রশ্নটা কি বলছে। দেখো 3, এখানে যদি আমি 3 লিখি, এখানে যদি আমি 4 লিখি, দেখো এখানে আমি লিখলাম 4, তাহলে 3 এবং 4 এর মধ্যবর্তী সংখ্যা কোনগুলো বলতো? 3.1, 3.2 এরকম করতে করতে কতটুকু পর্যন্ত যাবে? 3.9, 1 2 3 4 এরকম করতে করতে 3.9, এরপরে 4 আসবে। এখন অপশনের মধ্যে এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যার রুট করলে সেটার মান 3.123 এরকম হবে, মানে 3 থেকে বড় হবে, 4 থেকে ছোট হবে। এটাই তো প্রশ্ন। এখন তুমি জাস্ট এগুলো থেকে রুট করো। তোমার হাতে ক্যালকুলেটর নাই, তুমি আর ক্যালকুলেটর লাগবে না, তুমি শুধু বেসিক দিয়ে করো, একটু আক্কেল খাটাবা। যেমন √5 এটার রুট করলে কি হবে দেখো তো। প্রথমত খেয়াল করো, প্রথমত দেখো আমরা যদি 4 কে রুট করি কত আসে? 2। তাহলে আমরা যদি 5 কে রুট করি, যদি 4 কে রুট করি 2 আসে, তাহলে 5 কে রুট করলে 2 থেকে একটু বেশি আসবে না? তাহলে 2 পয়েন্ট সামথিং। ক্যালকুলেটর দরকার নাই। এরপরে 10 কে রুট করো, কিভাবে করবা? 10 এর আগে কত আছে? 9, 9 কে রুট করলে 3 আসে, তাহলে 10 কে রুট করলে 3 এর থেকে একটু বেশি আসবে, তার মানে 3 পয়েন্ট সামথিং আসবে। এরপর 17 এর কাছাকাছি সংখ্যা কোনটা? 16, তাহলে 16 কে রুট করলে কত আসে? 4, তার মানে 17 কে যদি রুট করো 4 পয়েন্ট সামথিং আসবে। কিন্তু আমার তো 4 এর উপরে যাইতে পারবো না, 3 এর নিচে নামতে পারবো না। দেখো এটা 3 এর নিচে নামছে, √5 এটা 2 পয়েন্ট সামথিং, এটা 3 এর নিচে, তার মানে এটা হবে না। এরপরে দেখো √16 সমান 4, তার মানে 17 সমান 4 এর বেশি, এটা হবে না। ঠিক সেম ভাবে 20 এর কাছাকাছি হচ্ছে 16, তাহলে আবার যদি 16 কে রুট করো 4 পয়েন্ট সামথিং আসবে। এই যে এখানে 17 দাও, এখানে √20 দাও, 17 এবং 20 যেটাকে রুট করো 4 এর থেকে বড় আসবে। আমার দরকার 3 এবং 4 এর মাঝামাঝি, 3 থেকে ছোট হইলে হবে না, 4 থেকে বড় হইলে হবে না। তাহলে এটা 4 থেকে বড় আসে, দেখো এটা 4 থেকে বড়, এটা 4 থেকে বড়, তারপরে এটা দেখো এটা 2 থেকে ছোট, তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা? এটা √10। √10 এ একমাত্র দেখো √10 একটু করে আক্কেল খাটাইছো। √10 মানে 3 পয়েন্ট সামথিং, তার মানে 3 পয়েন্ট সামথিং মানে কি হয়? 3.1 2 3 4 এরকম হবে। তার মানে 3 এবং 4 এর মধ্যবর্তী সংখ্যা হচ্ছে কত? √5। ক্লিয়ার? 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 চলো দেখো লাস্টের অঙ্ক, মূলত থেকে লাস্টের অঙ্ক দেখো, খেয়াল করো কি বলছে। √289 এর বর্গমূল কি? মূলত নাকি অমূলত? দেখো মূলত নাকি অমূলত, খেয়াল করো। এই যে √289 এর বর্গমূল কি? প্রশ্নটা বুঝতে হবে। তাহলে √289 এটা হচ্ছে কত? এটা সমান হচ্ছে 17। √289 মানে হচ্ছে 17, এটাকে আবার বর্গমূল করতে বলছে, তার মানে √17। এখন √17 করলে 17 কে রুট করলে দশমিক আসবে না? অবশ্যই আসবে। 16 হচ্ছে পূর্ণবর্গ, √16 করলে কত? 4, কিন্তু 17 পূর্ণবর্গ নয়, তার মানে এটা হচ্ছে অমূলত সংখ্যা। সুতরাং 289 এর বর্গমূল হচ্ছে একটা অমূলত সংখ্যা, কারণ 289 এর বর্গমূল মানে হচ্ছে √17। √17 মানে কি? একটা পূর্ণবর্গ নয় এমন সংখ্যাকে রুট করছো। শেষ, মূলত শেষ। বেশি কঠিন ছিল। পরের সংখ্যা যাই। পরের টাইপ হচ্ছে জোড় এবং বেজোড়। এখন জোড় সংখ্যা আর বেজোড় সংখ্যা, জোড় মানে হচ্ছে ইভেন, ইংলিশে বলে ইভেন। যারা ইংলিশ অঙ্ককে ভয় পাও, আজকে ক্লাসের পরই আমি তোমাকে একটা ভোকাবুলারি দিব, একদম 40 থেকে 50 ওয়ার্ডের একটা ভোকাবুলারি ইংলিশ ম্যাথের জন্য। তুমি জাস্ট ওই বুকেপটা কমপ্লিট করবা, এরপরে ইংলিশ অঙ্ক তুমি চোখ বন্ধ করে সলভ করতে পারবা। দেখো তাহলে জোড় মানে ইভেন নাম্বার, বিজোড় মানে অড। এখন আসো অঙ্কগুলো করবো। দেখো এখন তুমি আস্তে আস্তে মজা পাওয়া শুরু করবা। এতক্ষণ পর্যন্ত এগুলো তো জাস্ট মিষ্টি মুখ ছিল, এখন আসো বিরিয়ানি। বলছে m এবং n বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা? এবং অপশনগুলো দেখে তোমার মনে হচ্ছে না অনেক কঠিন? মনে হচ্ছে না অনেক কঠিন? ভাই এগুলো কি? mn + 1 2 এগুলো কি? দেখো কত সহজে এটা সমাধান করবা। তোমাকে কি বলছে? m এবং n বিজোড় সংখ্যা বলছে না, তাহলে তুমি দুইটা বিজোড় সংখ্যা ধরে নাও, একটা 3 ধরো আর একটা 5 ধরো। বিজোড় সংখ্যা না এগুলা 3 এবং 5, দুইটা বিজোড় সংখ্যার কথা বলছে, দুইটা বিজোড় সংখ্যা ধরে নিলাম। এরপর আমি অপশনগুলো মিলাবো। প্রথম অপশন হচ্ছে m × n, m আর n কে কি করতে বলছে? গুণ করতে বলছে না, তার মানে 3 5 কত? 15। দ্বিতীয়টা হচ্ছে কত? 15 এর সাথে 1 যোগ করলে কত? 16। এরপরে 15 এর সাথে 2 যোগ করলে 17। এরপরে 15 এর সাথে 4 যোগ করলে কত? 19।
এখন তুমি আমাকে বলো এখানে জোড় সংখ্যা কোনটা? ইয়েস, বি। এই যে 16 হচ্ছে জোড় সংখ্যা, বাকি সবগুলো বেজোড়। তাহলে এই টাইপের অঙ্ক আসলে তুমি শুধুমাত্র দুইটা বেজোড় সংখ্যা কল্পনা করে নিবা। এখানে 1 আর 3 দিলেও অ্যান্সার হবে। তারপরে আসো মজা, সেম টাইপের অঙ্ক দেখো, সেম টাইপের অঙ্ক কি বলছে দেখো, এক্স এবং ওয়াই দুইটাই বেজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? তাহলে সেম ভাবে বের করো। আমরা 3 5 ধরছিলাম, 3 এবং 5 ধরি, যেহেতু বেজোড় সংখ্যার কথা বলছে। তাহলে এটা কত হবে? প্রথম অপশন দেখো, 5 3 কত 8, 8 আর 1 কত 9। এটা কত হবে? 3 5 15। এটা কত হবে? 15 2 যোগ করলে 17। এটা কত হবে? 5 3 যোগ করলে কত? 8। এখন অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? জোড় সংখ্যা কোনটা? 9 জোড় সংখ্যা, 15 17 নাকি 8? কতক্ষণ লাগতেছে অঙ্কগুলো করতে? জোড় সংখ্যা বেজোড় সংখ্যা থেকে প্রত্যেক বছরই কোয়েশ্চেন আসে, প্রত্যেক বছর ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন আসে। দেখো 8 হচ্ছে আমার জোড় সংখ্যা, শেষ। এরপর আসো সেম অঙ্ক, সেম। এ এবং বি দুইটা বেজোড় সংখ্যা হলে নিচের কোনটা জোড়? এটা করে দিতে হবে। এটা SW, এটা হাউস ওয়াইফ করবা, এটা হাউস ওয়াইফ করবা, এটা হাউস ওয়াইফ করবা। ইয়েস 8। এই যে পোলাপানে অঙ্ক পারতেছো, এখন শুরু হয়েছে মেন অঙ্কের জার্নি। ভেরি গুড। চলো এই অঙ্কটা একটু খেয়াল করো। এখন দেখো, আশা করি দেখা যায়, বড় করতে হবে না, আশা করি দেখা যাচ্ছে, আমাদের বোর্ড এনাফ বড় আছে, দেখা যায় প্রশ্ন। দেখো কি বলছে, 5টা পূর্ণ সংখ্যার গুণফল। 5টা সংখ্যার কথা বলছে যেগুলো পূর্ণ সংখ্যা মানে দশমিক না, আর কিচ্ছু না। 5টা পূর্ণ সংখ্যার গুণফল যদি বেজোড় হয়, মানে বেজোড় সংখ্যা হয়, তাহলে উক্ত 5টি পূর্ণ সংখ্যার মধ্যে ঠিক কয়টা বেজোড় হবে? 5টা সংখ্যাকে গুণ করে তুমি একটা গুণফল পাইছো যেটা কিন্তু বেজোড়। মনে করো 5টার জায়গায় আমি 3টা কল্পনা করি, মনে করো 3টা বেজোড় সংখ্যা, 1 × 3 × 5, তিনটাই বেজোড় সংখ্যা। তাহলে এই 3টাকে গুণ করে আমি কত পাইছি দেখো, 3 5 15, 15 1 15। তাহলে 3টা বেজোড় সংখ্যাকে গুণ করে আমি একটা বেজোড় সংখ্যা পাইছি, গুণফল হচ্ছে আমার বেজোড় সংখ্যা। এগুলোও বেজোড়। তাহলে এখানে বলছে 5টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বেজোড় সংখ্যা হয়, ওই 5টা সংখ্যার মধ্যে কয়টা জোড় হবে, কয়টা বেজোড় থাকতে পারবে, কয়টা জোড় থাকতে পারবে, কয়টা বেজোড় থাকতে পারবে, এটাই প্রশ্ন। ওই 5টা সংখ্যাকে গুণ করছো, গুণ করে বেজোড় সংখ্যাও গুণফল পাইছো। এই যে বেজোড় গুণফলটাও বেজোড় সংখ্যা, যেগুলো দিয়ে গুণ করছে সবগুলো বেজোড় সংখ্যা। কথা হচ্ছে এই 5টা সংখ্যা বা 3টা সংখ্যার মধ্যে বেজোড় সংখ্যা কয়টা হইতে পারবে বা জোড় সংখ্যা কয়টা হইতে পারবে। কিভাবে অ্যান্সার করবা জানো? দেখে মনে হচ্ছে না খুব কঠিন? তুমি শুধুমাত্র একটু চেক করবা নিজে। তুমি এই 3টা সংখ্যার মধ্যে একটা জোড় সংখ্যা দাও তো। মনে করো 1 এর পরিবর্তে আমি একটা জোড় সংখ্যা দিলাম, তাহলে 2 3 5 সমান কত হয় দেখো তো? 3 5 15, 15 2 30, 30 একটা জোড় সংখ্যা। আবার একটা জায়গায় দুইটা জোড় সংখ্যা বসাও। এখানে 1 এর জায়গায় এটা বসাইছি, একটা জোড় সংখ্যা। আমি এখন দুইটা জোড় সংখ্যা বসাই, 2 × 2 × 5 কত হয় দেখো তো? 5 2 10, 10 2 20, এটা একটা জোড় সংখ্যা। আমি আবার 3টাই জোড় সংখ্যা বসাচ্ছি, 2 2 2, 2 2 4, 4 2 8। এই 3টাই তো দেখো, আমি একটা জোড় সংখ্যা গুণের মধ্যে যদি আমি একটা জোড় সংখ্যা রাখি, সিম্পল একটা জোড় সংখ্যা রাখি, গুণফল জোড়। 2টা রাখলে জোড়, 3টা রাখলে তাও জোড়। সুতরাং এখান থেকে একটা বেসিক ক্লিয়ার হও, গুণ অঙ্কের মধ্যে জোড় সংখ্যা একটা থাকলে গুণফলটা জোড় হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত হবে? 5টা সংখ্যাকে গুণ করে যদি বেজোড় গুণফল পাও, সে 5টা সংখ্যা সবগুলোকেই বেজোড় হইতে হবে নাকি এর মধ্যে জোড় থাকতে পারবে? একটা জোড় সংখ্যা যদি গুণের মধ্যে থাকে, গুণফলটা জোড় হয়ে যায়, 30 20 8। ইয়েস, জোস 5। ও গড, আমার এখন মজা আসতেছে, এখন মজা আসতেছে। 5টাই বেজোড় সংখ্যা হইতে হবে। ভেরি গুড। খুব বেশি অঙ্ক রে ভাই, এগুলো কি খুব বেশি কঠিন অঙ্ক? একদম সিম্পল হাতে কলমে শেখাচ্ছি। 5টাই বেজোড় সংখ্যা হইতে হবে, কারণ একটা জোড় সংখ্যা আসলে গুণফল জোড় হয়ে যাবে। প্রমাণ কি ভাই? এই যে প্রমাণ। জোস বেশি জোস, তোমরা বেশি জোস। চলো অঙ্ক পারলে খুশি লাগে, তাহলে ওইটা পারলে এটাও তো পারবা। 3টা পূর্ণ সংখ্যার গুণফল যদি বেজোড় হয়, তার মানে 3টার মধ্যে 3টাই বেজোড় সংখ্যা হইতে হবে। তাহলে উক্ত 3টি পূর্ণ সংখ্যার ঠিক কয়টি বেজোড় হবে? পান্থানাথ 3টাই, কারণ গুণের মধ্যে একটা জোড় সংখ্যা থাকলে পুরাটাই জোড় সংখ্যা হয়ে যাবে গুণফলটা। ভেরি গুড। কম মনে হচ্ছে, আইকিউ বেশি মনে হচ্ছে? আচ্ছা
আসো ম্যাথে তো ঢুকতেছে আস্তে আস্তে। আমার পড়ানো সিস্টেমটা এরকম, আমি বেসিক থেকে হার্ড লেভেলে যাই, বেসিক থেকে হার্ড লেভেলে যাই। এই যে এতক্ষণ যে টাইপগুলো পড়াইছে এগুলো সবগুলো সহজ টাইপ। এখন আস্তে আস্তে আমরা যাব কঠিন টাইপের মধ্যে। খেয়াল করো, কঠিন টাইপের মধ্যে আমরা যাব। আমাদের 4 নাম্বার টাইপটা দেখো, 4 নাম্বার টাইপ। ইয়েস, ভেরি গুড। যাদের কাছে মনে হচ্ছিল আইকিউ, তারা এখন একটু একটু অ্যান্সার করবা। এই অঙ্কটা একটু দেখো, এখানে কি বলছে, ইফ দ্য হান্ড্রেডস, টেন্স এবং ইউনিটস, ডিজিটস অফ এ নাম্বার আর পি কিউ আর রেসপেক্টিভলি, দ্য নাম্বার উইল বি হোয়াট? দেখি বলো এখন, অ্যান্সার বলো। এতক্ষণ ধরে যাদের কাছে আইকিউ মনে হচ্ছিল, অ্যান্সার বলো এখন। মেন অঙ্ক আসলাম, বলো এটা অ্যান্সার কি হবে। এখন এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমাকে আসলে বেসিক পড়তে হবে, বেসিকটা জানতে হবে। কি বেসিক? এটা তুমি পারবা না, এটা তুমি প্রথম দেখাই পারবা না। যারা আমার আগে ক্লাস করছে তারা হয়তো পারতে পারে। এখন ইয়েস, ইংলিশে ম্যাথ আসবে, ইয়েস ইংলিশে ম্যাথ আসবে, সেজন্য তোমাকে ইংলিশ ভোকাবুলারিটা আমি দিয়ে দিব। ইংলিশ ভোকাব দিলে তুমি সব পারবা। আমরা আগে একটু বেসিক পড়বো, তারপর মানে প্রশ্নের দিকে তাকাবো, তারপর আমরা হাতের তুড়িতে সলভ করবো। খেয়াল করো, তুমি আমাকে বলো, আমি যে একটা সংখ্যা লিখলাম, খেয়াল করো 53, এই পুরাটা হচ্ছে একটা সংখ্যা, এই পুরাটা হচ্ছে একটা নাম্বার বা সংখ্যা। আগে একটু বেসিক পড়তে হবে 2 মিনিট, নাহলে এটা পারবে না। লিখলাম এটা পুরোটা হচ্ছে একটা সংখ্যা বা নাম্বার, এবং এই সংখ্যাটা তৈরি হয়েছে কি কি দিয়ে? 5 এবং 3 দিয়ে। তার মানে এখানে অঙ্ক কয়টা? 2টা। অঙ্ক কয়টা? 2টা, একটা 3 একটা 5। তাহলে অঙ্ককে আমরা ইংলিশে কি বলবো? ডিজিট। অঙ্ককে ইংলিশে কি বলবো? ডিজিট। তোমাকে আগে বুঝতে হবে সংখ্যা কোনটা, অঙ্ক কোনটা, নাহলে তুমি কিচ্ছু পারবে না এখানে। এই পুরাটা যদি একটা সংখ্যা হয়, এই সংখ্যাটা তৈরি হয়েছে কি দিয়ে? 3 এবং 5 দিয়ে। তাহলে পুরাটা একটা সংখ্যা এবং 3 এবং 5 হচ্ছে একটা অঙ্ক। আর যদি শুধুমাত্র একটা সিঙ্গেল হয়, তাহলে এটাকে তুমি সংখ্যাও বলতে পারবে, অঙ্কও বলতে পারবা। কথা সেটা না, কথা হচ্ছে আমাকে একটু বলো 5 এবং 3 দিয়ে যদি আমি 53 লিখি, তাহলে এটার মান 53 কিভাবে হয়? মানে 5 আর 3 দিয়ে তুমি এটাকে কত বলো? 53 বলতেছো। তাহলে এটার মান 53 কিভাবে হয়? 3 + 5, 5 আর 3 যোগ করো, 5 3 বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, দেখো তো আসে কিনা। একটু আমাকে বলতো 53 কিভাবে হয়? 5 আর 3 যোগ করলে 8, 5 থেকে 3 গেলে 2, 3 5 15, 5 কে 3 দিয়ে ভাগ করলে 2 পয়েন্ট সামথিং। বাট 53 কিভাবে আসে এটাই আমাকে বুঝতে হবে। বলো তো আমাকে 53 কিভাবে আসে? দেখো কিভাবে আসে। এই যে 53 সংখ্যাটা লিখলাম, এখানে 1 নাম্বার ঘর, আমাকে ঘর আলাদা করে ফেলতে হবে। 1 নাম্বার ঘর হচ্ছে এটা, 2 নাম্বার ঘর হচ্ছে এটা। তাহলে একক ঘরে আমি লিখছি 3, যেটার মান হচ্ছে, মানে যেটার একটা স্থানীয় মান আছে সেটা আমাকে কনসিডার করতে হবে। তাহলে এই 3 এর স্থানীয় মান হচ্ছে কত? 1। এটার স্থানীয় মান হচ্ছে কত? 10। তাহলে তুমি যে দেখতে পাচ্ছ এখানে 3, এটার মান কিন্তু 3 না। তুমি যে দেখতে পাচ্ছ 5, এটার মান কিন্তু 5 না। তাহলে এই সংখ্যাটা 53 কিভাবে হয়েছে দেখো তো। এই যে 5 × 10, খেয়াল করো, 5 × 10 মানে 5 × 10 = 50 যোগ 3 × 1, এইটার মাধ্যমেই কিন্তু এটা 53 হয়েছে। বুঝা আসছে? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এগুলো আমরা ছোটবেলায় পড়ছি। এখন এই অঙ্কগুলো পারার জন্য তোমাকে এই বেসিকগুলো জানতে হবে। তাহলে 1 নাম্বার ঘরে যেটা বসে সেটা 1 এর সাথে গুণ, 2 নাম্বার ঘরে বসলে 10 এর সাথে গুণ, 3 নাম্বার ঘরে বসলে 100 এর সাথে গুণ, 4 নাম্বারে বসলে 1000 এর সাথে গুণ। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস এখন ক্লিয়ার হইতে হবে, সেটা দেখো। আরেকটা জিনিস ক্লিয়ার হইতে হবে। আমি ধরো এটা লিখলাম 53, এটা লিখলাম 35, দুইটাই তো সেম জিনিস। এটা 53 দিয়ে লিখছি, এটাও 35 বা 53, কিন্তু একটাকে 35 বলতেছে, একটাকে 53 বলতেছে। এটার পিছনের কাহিনী কি দেখো। এই অঙ্কগুলো স্থান পরিবর্তন করছে। 1 নাম্বার ঘরে এখানে আছে 3, এখানে আছে 5, এটা 1 নাম্বার ঘর। 2 নাম্বার ঘর এখানে আছে 3, এখানে আছে 5, এটা 2 নাম্বার ঘর। তাহলে এই অঙ্কগুলো যদি স্থান পরিবর্তন করে, সংখ্যাটাও চেঞ্জ হয়ে যায়। যেমন এখন কি হবে, এখানে কি হবে? 5 × 10 যোগ 3, এখানে 3 × 10 যোগ 5। এটা কেন পড়াইছি? এখন এই জিনিস থেকে তোমাকে আমি একটা জিনিস দিচ্ছি, তুমি আমাকে বলো, আমি 1 নাম্বার ঘরে x রাখলাম, 2 নাম্বার ঘরে y রাখলাম, এই সংখ্যার মান কত হবে আমাকে বলে দেবো। এই সংখ্যাটার মান কত হবে? এই সংখ্যাটার মান কত হবে? তাহলে এই সংখ্যাটার মান কত হবে বলো, বলো। আমি একটু দেখতে চাই তোমাদের অ্যান্সারগুলো, একটু দেখতে চাই। ভেরি গুড, 10x 10y + x।
ভেরি গুড, এটাই দেখতে চাচ্ছিলাম। তাহলে x এর উপর আছে কত 1, এটার উপর আছে কত 10, তাহলে এই সংখ্যার মান হবে 10y প্লাস x। ইয়েস, এটাই তো দেখতে চাচ্ছিলাম। এখন যদি আমি এই অঙ্ক দুইটাকে স্থান পাল্টাই দেই, এটা একক আছে, এটা দশক, আমি এখন এটাকে একক করব, এটাকে দশক করব, তাহলে এই সংখ্যার মান কত হবে বলো তো? অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করছি, কিন্তু অঙ্কদ্বয়ের স্থানগুলো পরিবর্তন করছি। এককে ছিল x, দশকে ছিল y, এখন জাস্ট পাল্টাই দিছি 53 35 মতো করে। তাহলে এটার অ্যান্সার হবে 10x প্লাস y। চলো এখন এই অঙ্কটা আমরা সলভ করবো স্যার। খুবই সুন্দর একটা অঙ্ক, খুবই কমন আসে অঙ্কটা, খেয়াল করো। তোমাকে এখানে কি বলছে দেখো, দেখো আমি একটু মুছে দিচ্ছি আবার। এখন তুমি অঙ্কটা হাতে তুলিতে সলভ করবা। বেসিক পড়াইছে না, যারা বেসিক নিয়ে ভয়েছিলা, বেসিকের উপকারিতা দেখবে। এখন দেখো কি বলছে, দ্য হান্ড্রেডস মানে দশক মানে শতক, হান্ড্রেডস মানে শতক, শতকের ঘরে কে বসছে পি, শতকের ঘরে কে বসছে পি, তাহলে পি কে আমরা এখানে 3 নম্বরে রাখলাম পি। দশক, দশকের ঘরে কে বসছে কিউ, তাহলে কিউ কে আমরা এখানে রাখলাম। তারপরে ইউনিট মানে একক, এককের ঘরে কে বসছে আর। যদি এরকম গুলো বসে, ডিজিট গুলো বসে, এই অঙ্কগুলো পি কিউ আর, একক দশক শতকে যদি বসে, তাহলে এই সংখ্যার মান কত হবে সেটাই বের করতে বলছে। এখন মান বের করে দাও, বের করে দাও। বলেই তো দিছে সবগুলো জিনিস, একক দশক শতক, ইয়েস বলেই তো দিছে এখানে। দেখো বেসিকের উপকারিতা পাবে। এখন তুমি বল এটার মান কত হবে? বি, বি, ইয়েস স্যার, খুশি আমি। এই যে পোলাবেন পারতেছে, এই যে এইগুলাই তো হচ্ছে যে এখানে, এটাই তো বেসিক, এটাই তো অঙ্ক, এটাই অঙ্ক, আর কিচ্ছু না। 100 এটার সাথে 100p হবে, 100p প্লাস এটা কত 10q প্লাস আর, শেষ। দেখো তোমাকে বলছে দুই অঙ্ক বিশিষ্ট, তাহলে অঙ্ক কয়টা? দুইটা। অঙ্ক বলছে কয়টা? দুইটা। তাহলে প্রশ্নে আমার অঙ্ককরণ সিস্টেম হচ্ছে, প্রশ্নে যা যা বলবো আমি লিখে ফেলবো, নোট ডাউন করব, এবং কি বের করতে হবে সেটা লিখে ফেলবো। যা যা দেওয়া আছে এক পাশে লিখবো, যেটা বের করতে হবে অন্য পাশে লিখবো, তারপর আমরা কিভাবে অঙ্ক বের করতে হয় সেটা শিখবো। আমার কাছ থেকে তুমি অঙ্ককে অ্যাপ্রোচ করাটা শিখবা প্লিজ। যারা ধৈর্য ধরে বসবা তারা এই টপিক থেকে 2টা থেকে 3টা অঙ্ক মাস্ট কমন পাবা, মাস্ট কমন পাবা। দেখো তোমাকে বলছে দুই অঙ্ক বিশিষ্ট কোন একটা সংখ্যা। আমরা কি জানি দুই অঙ্ক কি? দুইটা অঙ্ক কি আমরা জানি? জানি না। তাহলে অঙ্কগুলো না জানলে সংখ্যা কি জানবো? জানবো না। তাহলে আমরা অঙ্কগুলো ধরে নেই। বলছে দুই অঙ্ক, তাহলে মনে করো 1 নম্বর অঙ্ক, দেখো দুইটা ঘর দিচ্ছি, 1 নম্বর ঘরে x, 2 নম্বর ঘরে y, তাহলে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা, তাহলে সংখ্যা কত হবে? 10y প্লাস x। এটা হচ্ছে আমার সংখ্যা, এটা হচ্ছে অঙ্ক দুইটা, এটা হচ্ছে সেই সংখ্যাটা। তাহলে দুই অঙ্ক বিশিষ্ট কোন একটা সংখ্যা এবং অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে গঠিত সংখ্যা। দেখো যতটুক বলবো অতটুকু আগাবো। অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করবে, তার মানে দেখো এটা x এটা y, তাহলে স্থান পরিবর্তন করলে কি হবে? এখানে y হবে, এখানে x হবে, সংখ্যা হবে 10x প্লাস y। দুই অঙ্ক বিশিষ্ট কোন একটা সংখ্যা এবং অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে গঠিত সংখ্যার পার্থক্য মানে বিয়োগফল কত বলছে? 36। তাহলে লিখে ফেলি, যেটা বলবে সেটা লিখে ফেলবো, যেটা বলবে সেটা লিখে ফেলবো। 10y প্লাস x, এটা হচ্ছে প্রথম সংখ্যা, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, মাইনাস দ্বিতীয় সংখ্যা কত? 10x প্লাস y ইকুয়াল টু কত বলছে? 36। এটা আমার প্রশ্নে দেয়া আছে, কিন্তু বের করতে বলছে কি? সংখ্যাটির অঙ্কদ্বয়ের অন্তর কত? এই সংখ্যাটার অঙ্কদ্বয়, অঙ্কদ্বয় মানে x এবং y, এটার পার্থক্য, অন্তর মানে পার্থক্য। তো মানে তোমাকে বের করতে বলছে x মাইনাস y সমান হোয়াট, অথবা y মাইনাস x সমান হোয়াট, যেটাই বের করো। দেখো এটা তোমাকে বের করতে বলছে প্রশ্নে, প্রশ্ন দিয়ে আছে কি কি এইখানে এগুলো দিয়ে আছে। এখন এখান থেকে তুমি জাস্ট বের করবা, আর কিচ্ছু না, x মাইনাস y অথবা y মাইনাস x, আর কিচ্ছু না। তাহলে এখান থেকে বের করো, এটা কত? 10y, তারপর আমরা একটু উপরে মুছে দেই, উপরে এটাকে নিয়ে যাই শিফট করে, দেখো এটাকে একটু উপরে নেই সমীকরণটাকে। এখন আমরা একটা সুন্দর করে সলভ করবো। দেখো এটা কত? 10y প্লাস x। এখন ব্র্যাকেটটা তুলতে হবে, তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে না, এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 10x প্লাস মাইনাসে মাইনাস y সমান 36। তাহলে দেখো 10টা y আছে, একটা y বিয়োগ করবা, 9টা y, 9y প্লাস একটা x, 10টা x থেকে বিয়োগ করবা, মানে একটা প্লাস একটা 10টা মাইনাস, তাহলে কত হবে? প্লাস হবে নাকি মাইনাস হবে?
মাইনাস মাইনাস কত হবে 9x, এগুলো তো আসলে বাচ্চাদের জিনিস, পারবা। যোগ বিয়োগ আর কিচ্ছু না, সমান কত 36। এখন এখান থেকে 9 কমন যাই, y মাইনাস এক্স 36, তাহলে y মাইনাস এক্স, এটা 9টা কেন গুণ আকার আছে, ওখানে ভাগ হবে, তাহলে 36 কে 9 দিয়ে ভাগ করলে 4 নাম 36, চলে আসছে অ্যান্সার। এখন আসো এই অঙ্কটা একটু খেয়াল করো, যারা ইংলিশ অঙ্ক নিয়ে ভয় পাচ্ছ, যারা ইংলিশ নিয়ে ভয় পাচ্ছ, দেখো হোয়াট ইজ দ্য সাম, সাম মানে হচ্ছে যোগফল, হোয়াট ইজ দ্য সাম অফ, যোগফল মানে কিসের, কিসের যোগফল, সাম অফ দ্য 3 ডিজিট নাম্বার। তাহলে 3 ডিজিট নাম্বার মানে 3 অঙ্কের একটা সংখ্যা, যে সংখ্যার মধ্যে 3টা অঙ্ক থাকবে, এই 3টা অঙ্ক কি কি 1 2 3। তাহলে 1 2 3 দিয়ে গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোর যোগফল কত হবে, কিভাবে অঙ্কটা করবা, 1 2 3 দিয়ে সংখ্যা বানাইতে বলছে না, তাহলে 1 2 3 দিয়ে কয়টা সংখ্যা হয়, একটা সংখ্যা না, ভুল আছো, দেখো কয়টা সংখ্যা হয় 1 2 3, দেখো 1 2 3, একটু সুন্দর করে লিখি, হাতে লিখে নিয়ে আবার কমেন্ট করিও না কেমন, 1 2 3 1 3 2, এরপর 2 দিয়ে শুরু করো, 2 1 3 2 3 1, এরপর 3 দিয়ে শুরু করো, 3 1 2 3 2 1। এখন তুমি যোগ করে দাও, 3 2 5 3 8 1 9 2 11 1 12 12 2 হাতে 1 3 3 6 7 10 11 11 2 কত 13 13 3 হাতে 1, দেখে তো বোঝা যাচ্ছে 32 কোথায় আছে অ্যান্সার, এই যে 1332ই হবে। তাও দেখো 1 আর 2 যোগ করলে 3 4 4 2 6 2 8 8 3 কত কত হয়, আবার দেখো এখানে কত ছিল 13 ছিল না, 2 1 3 যোগ করলে কত হবে 13ই তো হবে, কত হবে 1332। ক্লিয়ার ক্লিয়ার। তাহলে তোমাকে এখানে যেটা শিখতে হবে, 1 2 3 দিয়ে শুধু একটা সংখ্যা তৈরি হয় না, 1 2 3 দিয়ে 6টা, এরকম 6টা সংখ্যা তৈরি হয়। তুমি ট্রাই করে দেখবা, এর থেকে বেশি সংখ্যা তুমি বানাইতে পারবে না, এগুলাই তৈরি হবে 1 2 3 1 3 2 2 1 3 3 2 3 1, জাস্ট অদল বদল করছি, 3 1 2 3 2 1 শেষ। এখন যোগ করে দাও, 1300 কত হবে বলো, ডান। চলো এই অঙ্কটা মজার অঙ্ক, খেয়াল করো, এটা 5 স্টার, এই ধরনের অঙ্ক মানে প্রত্যেকবারই দেখি আমি ভার্সিটিতে, প্রত্যেকবার এই ধরনের অঙ্কগুলো আসে, এই ধরনের অঙ্কগুলো আসে। ক্লিয়ার। দেখো একটি সংখ্যা, খেয়াল করো অঙ্ক কিভাবে করতে হয় ভাই, একটু মন দাও। একটি সংখ্যা এই সংখ্যাকে আমরা জানি না, তাহলে এই সংখ্যাটাকে আমরা কি ধরে নিলাম, যে কোনো অজানা জিনিসকে আমরা x ধরি। একটি সংখ্যা 620 থেকে যত বড়, আমরা প্রথমে এদূর করব, অঙ্ক করার সিস্টেমটা আমি তোমাকে শিখাইতে চাচ্ছি। তাহলে একটি সংখ্যা যেটা x ধরলাম, কেন, কারণ আমি সংখ্যাটা কত সেটা আমি জানি না, তাহলে একটা সংখ্যা x সেটা 620 থেকে যত বড়, একটা সংখ্যা আরেকটা সংখ্যা থেকে কত বড় সেটা কিভাবে বুঝো, আমি যদি বলি 150 থেকে কত বড়, কিভাবে বুঝবা, 100 থেকে 50কে বিয়োগ করবা। তাহলে এখানে বলছে একটি সংখ্যা x 620 থেকে যত বড়, তাহলে কত বড় কিভাবে বুঝবা, x মাইনাস কত হবে, x মাইনাস 620। কোন লজিকে, আমি যদি বলি 150 থেকে কত বড়, 100 থেকে 50কে বিয়োগ করতে হবে। তাহলে দেখো একটি সংখ্যা x, মানে যেটা আমরা জানি না সেটাকে x ধরছি, একটি সংখ্যা 620 থেকে যত বড়, আবার 780 থেকে তত ছোট, কে ছোট, ওই সংখ্যাটাই মানে xটাই 780 থেকে তত ছোট। প্রথমে x ছিল বড় কত থেকে 620 থেকে, এখন আবার বলতেছে 780 থেকে x সংখ্যাটা তত ছোট। আচ্ছা কত ছোট সেটা কিভাবে বের করবা, 780 থেকে x ছোট বুঝছি, কত ছোট কিভাবে বের করবা, সেম ভাবে বিয়োগ করতে হবে না। তাহলে এখানে কত হবে 780 বিয়োগ x, এটা হবে না, এই x সংখ্যাটা 620 থেকে যত বড়, 780 থেকে তত ছোট, আমরা এখন শুধু বের করছি তত ছোট মানে কি, যত বড় মানে কি। আর মূল প্রশ্ন লজিক কি দিছে তোমাকে, লজিক বলছে যে একটা সংখ্যা 620 থেকে যত বড় হবে সমান তত ছোট হবে কোথা থেকে, 780 থেকে। তার মানে আমি এখানে লিখতে পারি যত বড় সমান তত ছোট। তাহলে খেয়াল করো, তাহলে দেখো তো যত বড় হচ্ছে কোনটা, x মাইনাস 620, তত ছোট মানে হচ্ছে কোনটা, 780 বিয়োগ x। এটা লিখতে পারি না, কারণ প্রশ্ন আমাকে বলছে যত বড় তত ছোট। তাহলে যত বড় মানে x মাইনাস 620 সমান তত ছোট মানে 780 মাইনাস x। তাহলে এখান থেকে এই পাশে নিয়ে আসো,
এক্স প্লাস এক্স সমান 780 যোগ 620, সুতরাং 2x সমান কত হবে 1400, সুতরাং x ইকুয়াল টু কত হবে 700। কিভাবে? 2 দিয়ে ভাগ করবা, তাহলে অ্যান্সার কত হবে 700। এবং অ্যান্সার মিলছে কিনা কিভাবে বুঝবা? তোমার অঙ্ক হয়েছে কিনা তুমি কনফার্ম করবা কিভাবে? তুমি 700 থেকে 620 কে বিয়োগ করো, কত পাবা 80। আবার 780 থেকে 700 কে বিয়োগ করো, কত পাবা 80। তার মানে যত বড় মানে কত বড় 80 বড়। এখানে কত ছোট 80 ছোট। মিলে গেছে অঙ্ক? এটাই। চলো শেষ 5 নাম্বার টাইপে চলে আসছি। 5 নাম্বার টাইপে ওগুলো শেষ। সংখ্যা গঠনের যে যতগুলো অঙ্ক করাইছি ওই অঙ্কগুলোর বাইরে আর অঙ্ক আসে না, ওগুলাই আসে ঘুরে ফিরে। খেয়াল করো 5 নাম্বার টাইপে চলে আসছি, লাস্টের দিকে চলে আসছে। এখন কি? সমীকরণের সাহায্যে সংখ্যা নির্ণয় করা। খেয়াল করো কি বলছে। ইংলিশ দেখে ভয় পাবা না, আমি ইংলিশটাকে ভাঙাই দিব। ইফ, এখানে কি বলছে দেখো, খেয়াল করো। ইফ যদি 4 যদি 4 ইজ সাবট্রাক্টেড মানে বিয়োগ করা হয়, যদি 4 কে বিয়োগ করা হয়, কোত্থেকে বিয়োগ করবে? ফ্রম 1/4, 4 ভাগের 1 ভাগ। যদি 4 কে সাবট্রাক্টেড মানে বিয়োগ করা হয়, যদি 4 কে বিয়োগ করা হয় ফ্রম 1/4 মানে 4 ভাগের 1 ভাগ। কিসের? অফ এ নাম্বার, একটা অজানা নাম্বার, একটা অজানা সংখ্যা। তাহলে অজানা সংখ্যাকে আমরা x ধরি। আমাকে বলছে এই একটা সংখ্যা যদি x হয়, সেটার 4 ভাগের 1 থেকে আমি x কত বিয়োগ করব? 4 কে বিয়োগ করব। তাহলে আগে যতটুকু বলছে অতটুকু করি, পরেরটা পরে। আমাকে বলছে একটা সংখ্যা অজানা সংখ্যা যেটাকে আমি x ধরলাম, x এর 4 ভাগের 1 ভাগ থেকে আমাকে 4 বিয়োগ করতে হবে। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে কত? x সংখ্যাটা। x এর কত? 1/4। তাহলে x এর 1/4 এটা আগে বের করি। x এর 1/4 মানে কি? x এর 1/4 মানে x ইনটু এর মানে হচ্ছে গুণ, আমরা সবাই জানি এর মানে হচ্ছে গুণ। তাহলে x ইনটু 1/4 এটা সমান কত হবে? আমরা একটা জিনিস কি জানি, আমরা যদি এরকম x লিখি এটা নিচে কিন্তু একটা 1 থাকে, এটা তো আমরা জানি বেসিক জিনিস। এখন x/1 ইনটু 1/4 এটা কিভাবে গুণ করবা? উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তার মানে x/4। তাহলে একটা সংখ্যার 4 ভাগের 1 ভাগ মানে x এর 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে x/4। আচ্ছা, এই x/4 থেকে কি বলছে দেখো তো, এই x/4 থেকে কি বলছে একটু খেয়াল করো। দেখো তাহলে আমাকে কি বলছে, এই যে একটা সংখ্যা x এবং এটার 4 ভাগের 1 ভাগ থেকে আমাকে কত বিয়োগ করতে বলছে? 4 বিয়োগ 4, এই 4 বিয়োগ করতে বলছে। বিয়োগ করার পরে কি বলছে দেখো তো, if 4 is subtracted from 1/4 of a number it yields 20, মানে এটা দেয় 20। তাহলে x/4 - 4 = 20, এটাই তো বলছে। একটা সংখ্যা x যেটা 4 ভাগের 1 ভাগ থেকে আমি যদি 4 বিয়োগ করে 20 পাবো, তাহলে কি বের করতে বলছে? যেটা দেয়া আছে এক পাশে লিখবো, যেটা বের করতে বলবো অন্য পাশে লিখবো। হোয়াট ইজ দ্য নাম্বার, মানে x এর মান কত। এই যে অজানা সংখ্যা x ধরলাম, এটার মান বের করতে বলছে। কোত্থেকে বের করবো? এখান থেকে বের করবো। কিভাবে? এটার নিচে কত আছে? 1। তাহলে 1 আর 4 এর লসাগু কত? 4 কে ভাগ করলে কত? 1 এর সাথে x এ গুণ করলে কত হয়? x। যারা এগুলো কম পারো তারা লসাগু বসাগু করলে এগুলো পেয়ার হবা। আপাতত আমাদের অঙ্ক করতে হবে, আমরা করতেছি, লসাগু করতেছি। তাহলে এখানে লসাগু হচ্ছে কত? 4। তাহলে 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 x মাইনাস এখানে 1 দিয়ে 4 কে ভাগ করলে 4, 4 এর সাথে 4 গুণ করলে কত? 16 সমান কত? 20। ঠিক আছে, ইকুয়াল টু দেখো x মাইনাস 16 সমান কত? এটা ওই পাশে গেলে গুণ, তাহলে 80। এখান থেকে -16 টাকে ওই পারে নিয়ে গেলে প্লাস হবে না? -16 কে ওই পারে নিয়ে গেলে +16। তাহলে 80 এর সাথে 16 যোগ করলে কত হবে? 96। শেষ। অ্যান্সার হচ্ছে কত? 96। বুঝছো? কঠিন ছিল খুব? কোনো কঠিন না। দেখো এরপরে দেখো কি বলছে। এই অঙ্কটা দেখো, একটু বড় করে দেই। কি বলছে দেখো, সাম মানে হচ্ছে যোগফল। সাম অফ এ নাম্বার, একটা নাম্বারের, দেখো সাম মানে যোগফল কিসের? একটা নাম্বারের। এবং নাম্বারটা কত আমরা জানি না, তাহলে নাম্বারটা আমরা ধরে নিলাম x। সাম মানে যোগ করতে হবে কয়টা জিনিসকে? যোগ কি একটা জিনিস হয়? দুইটা জিনিস দিয়ে যোগ হয়, তার মানে দুইটা জিনিসের কথা এখানে বলা থাকবে। তাহলে বলছে সাম মানে যোগফল কিসের? অফ এ নাম্বার, একটা নাম্বার অজানা নাম্বার x, এবং এন্ড আরেকটা কোনটা? ইটস ইনভার্স। ইনভার্স মানে উল্টা সংখ্যা। একটা সংখ্যা যদি x হয়, এটা উল্টা সংখ্যা কি হবে? একটা সংখ্যা যদি 4 হয়,
এটার উল্টা সংখ্যা কি হবে দেখো তো, 4 এর নিচে একটা 1 আছে না, এখন এটাকে একটু উল্টাই দিব, 1/4। এটা হচ্ছে ইনভার্স। একটা সংখ্যা যদি 4 হয়, 4 এর ইনভার্স হচ্ছে 1/4। তাহলে একটা সংখ্যা যদি কি হয়, x হয়, এটার সাথে যোগ করতে হবে এটার ইনভার্স, মানে 1/x। তাহলে the sum of a number and its inverse is double of it। বুঝছো কি বলছে? ডাবল মানে কি বলছে বুঝছো? দ্বিগুণ। অফ কিসের দ্বিগুণ? ওই সংখ্যাটারই দ্বিগুণ। তাহলে একটা সংখ্যা x ধরলাম, এই x এর সাথে এটার বিপরীত সংখ্যাকে যোগ করলে ওই সংখ্যার দ্বিগুণ পাবো, মানে 2x পাবো। শেষ। যদি এরকম হয় তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার, x ইকুয়াল টু হোয়াট, নাম্বারটা কত সেটাই বের করতে বলছে। দেখো এখন এটাকে কি করব, আগের মতো লসাগু গসাগু করব। এখানে কত হবে লসাগু x, এখানে 1x হচ্ছে কত x, তাহলে 1 দিয়ে x কে ভাগ করলে কত x, 1 দিয়ে x কে ভাগ করে এটার সাথে এটাকে গুণ করতে হবে, নিচেরটা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুণ। তাহলে 1 কে x দিয়ে ভাগ করলে x এর সাথে x গুণ করলে x স্কয়ার, প্লাস x কে x দিয়ে ভাগ করলে কত 1 এর সাথে 1 কে গুণ করলে 1 সমান 2x, x স্কয়ার প্লাস 1 সমান 2x স্কয়ার। আমাকে x এর মান বের করতে হবে, আমি শুধু যে কোনো ভাবে এখান থেকে x এর মান বের করে ফেলবো। শেষ। তাহলে দুইটা x স্কয়ার থেকে একটা x স্কয়ার বিয়োগ করে দেই, 2x স্কয়ার মাইনাস x স্কয়ার। মানে বুঝতেছো, মানে আমরা কি করতেছি দেখো, এই যে সমান চিহ্নের এই পাশ থেকে ওই পাশে নিচ্ছি, x স্কয়ারকে ওই পাশে নিচ্ছি, তাহলে কি হবে, এবং একটু সাজায় লিখতেছি, ওইটা এইখানে লিখতেছি, 2x স্কয়ার মাইনাস x স্কয়ার সমান কত 1। তাহলে x স্কয়ার সমান কত 1। এখন একটা সিম্পল জিনিস শিখাই, যদি x স্কয়ার সমান যদি এরকম আসে, x স্কয়ার সমান যদি 5 আসে, তাহলে x এর মান হবে প্লাস মাইনাস √5। এটা একটু মাথায় রাখবা, কোত্থেকে আসছে দেখানোর মতো সময় আজকে নাই। এটা একটা সূত্র থেকে আসে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র থেকে, ওটা আমি পরে দেখাবো সুন্দর করে। আগে শুধু মনে রাখো x স্কয়ার সমান যদি 5 আসে, x সমান হবে প্লাস মাইনাস √5। তাহলে এখানে কত হবে, x সমান প্লাস √1 কমা মাইনাস √1। তাহলে 1 কে রুট করলে কত হয়, 1ই হয়, সবাই জানি। তাহলে এখানে লিখি +1 অথবা -1, এটা অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে কত, 1 অথবা -1। দেখছো, একটু বীজগণিত দেখেন, আর কিচ্ছু নেই, শুধু 1 হবে না, 1 +1 অথবা -1, আর কিচ্ছু না। এরপরে দেখো, একটি সংখ্যার 30% যদি 135 হয়, একটি সংখ্যাকে আমরা জানি না, একটি সংখ্যাকে আমরা x ধরে নিলাম, একটু অঙ্কগুলো টানতেছি, প্রবলেম হচ্ছে নাকি আরেকটু আসতে পড়াবো, কারণ শেষ করতে হবে তার জন্য। দেখো একটা সংখ্যা ধরলাম x, তাহলে এই সংখ্যার 30% 135, x এর 30%, তাহলে দেখো x ইন্টু 30% সমান 135। যদি এরকম হয় তবে সংখ্যাটির মানে ওই x এর 150% কত হবে, তাহলে x ইন্টু 150% সমান হোয়াট, এটাই বের করতে বলছে, আর কিচ্ছু না। x ইন্টু 150% কত। এখন এখানের জন্য তোমাকে কি লাগবে জানো, তোমাকে শুধু বুঝতে হবে পার্সেন্টেজ মানে কি। আমি যদি 5% বলি, এটা মানে কি জানো, এটা মানে হচ্ছে উপরে 5 নিচে 100। একটা সিঙ্গেল জিনিস মাথায় রাখো। তাহলে দেখো x ইন্টু 30% মানে কি, x ইন্টু 30/100, তাই না? 0 কাটে দিলাম, তাহলে কত, এখানে 3 এখানে 10, তাহলে এখানে উপরে x নিচে 1, এখন গুণ করে দাও, তাহলে উপরে হবে কত 3x ডিভাইড বাই 10 সমান কত 135। এখান থেকে 3x ইকুয়াল টু কত হবে, 3x ইকুয়াল টু হবে কত, এই যে এটা ভাগ আছে ওইখানে গেলে গুণ 1350, তাহলে x এর মান কত হবে 450, x এর মান হবে কত 450। তাহলে x এর মান যদি বের করো, তাহলে 450 এর 150% বের করতে পারবে না। দেখো আমরা x এর মান বের করছি না 450, তাহলে 450 ইন্টু 150% বলছে, উপর 150 ডিভাইড বাই 100। তাহলে দেখো একটা শূন্য এদিকে কাটলাম, উপরে আছে 15, এখানে আছে 45, তাহলে 15 কে 45 দিয়ে গুণ করলে কত হবে, 675 হয় না? অ্যান্সার আমাকে বলো তো। দেখো 5 5 একটু গুণ করে দেখো 675 আসে কিনা। 45 15, 5 5 25, এর 5 হাতে 2 225, এখানে 45।
এখানে 5, এখানে 7, এখানে 6, 675, আর কিচ্ছু না। যদি ক্লিয়ার হয় তাহলে দেখো কোন সংখ্যা, দেখো একটু টানতেছি, কোন সংখ্যা আমরা জানি না, x ধরলাম, কোন সংখ্যার বর্গমূল মানে √x, কি করতে হবে, 10 যোগ করতে হবে প্লাস 10 সমান যোগফল কত হবে, 4 এর বর্গ, যোগফল কত হবে, 4 এর বর্গ 4 স্কয়ার। তার মানে বের করতে বলছে সংখ্যাটা কত, x এর মান কত। কিভাবে বের করব, কতক্ষণ লাগে অঙ্কগুলো করতে দেখবা। তাহলে √x প্লাস 10 সমান 4 স্কয়ার মানে হচ্ছে কত, 16। কোন একটা সংখ্যা যেটা আমরা জানি না x, সেই সংখ্যার বর্গমূল মানে √x, এটার সাথে কত যোগ করব, 10 যোগ করলে যোগফল হবে 4 এর বর্গ মানে 4 স্কয়ার মানে 16। এখন x এর মান বের করব, শেষ। তাহলে √x সমান 16 থেকে 10 গেলে 6। তাহলে এখন √x এর মান তো বের করতে বলো নাই, আমাকে বের করতে বলছে x এর মান। তাহলে আমাকে এই রুটটাকে কাটাই ফেলতে হবে না, এই রুটটাকে কি করতে হবে, এই রুটটাকে কাটাই ফেলতে হবে। তাহলে রুটকে কাটানোর নিয়ম হচ্ছে রুটের অপোজিট দিয়ে গুণ করা, সেটা হচ্ছে স্কয়ার। তাহলে স্কয়ার আর রুট কাটাকাটি গিয়ে x ইকুয়াল টু কত, 36, x ইকুয়াল টু কত, 36। শেষ, একদম লাস্টের জিনিসে চলে আসছি। লাস্ট টাইপ 6, ক্রমিক সংখ্যার যোগফল অথবা গুণফল যদি দেয়া থাকে। ক্রমিক সংখ্যা কি বুঝো, ক্রমিক সংখ্যা মানে দেখো 1 2 3 4 5, এগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, মানে একটার পর একটা পর পর 1 2 3 4 এরকম করে বোঝাই। 1 2 3 4 এগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক জোড় সংখ্যা হচ্ছে 2 4 6 8, এগুলো ক্রমিক জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হচ্ছে 1 3 5 7। বুঝে গেছো? তাহলে ক্রমিক সংখ্যার যদি যোগফল অথবা গুণফল দিয়ে থাকে, অঙ্ক কিভাবে করতে হবে, একদম সহজ করাই দিব। দেখো একদম সহজ করাই দিছি। দেখো যদি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া থাকে তখন আমরা মধ্যম সংখ্যা বের করব, মধ্যম সংখ্যা বের করে অঙ্ক করব। তাহলে মধ্যম সংখ্যা কিভাবে বের করব, সমষ্টিকে পদ সংখ্যা দিয়ে ভাগ করব, মানে গড় বের করব। কিচ্ছু না, অঙ্ক করলে এখন ক্লিয়ার হয়ে যাবে। যদি যোগফল দেওয়া থাকে, তোমাকে কত সহজ করাই দিচ্ছি দেখবা, একটু পরে দেখবা। যদি যোগফল দেওয়া থাকে, ক্রমিক সংখ্যার যোগফল দিলে আমরা মধ্যম সংখ্যা বের করে অঙ্ক করব। মধ্যম সংখ্যা কিভাবে বের করব, ক্রমিক সংখ্যাগুলোকে যোগ করে ভাগ দিব, কয়টা ক্রমিক সংখ্যা সেটা দিয়ে ভাগ দিব। আবার যদি গুণফল দেওয়া থাকে, আমাদের টাইপ কি ছিল, হয় যোগফল থাকবে না হয় গুণফল থাকবে। তাহলে দেখো যোগফল থাকলে আমরা মধ্যম সংখ্যা বের করব, গুণফল থাকলে আমরা উৎপাদকের সাহায্যে বের করব। কিচ্ছু বুঝি না ভাইয়া, অঙ্ক করলে ক্লিয়ার হবে। অঙ্ক আসো, বলছে 3টা ধারাবাহিক বিজোড় সংখ্যা, কি সংখ্যা, বিজোড় সংখ্যার যোগফল 177, মধ্যম সংখ্যাটি কত। 3টা সংখ্যার কথা বলছে না, 3টা সংখ্যা যদি x y z হয়, তাহলে y হচ্ছে আমার মধ্যম সংখ্যা। তাহলে এই মধ্যম সংখ্যায় তোমাকে বের করতে বলছে, তাহলে যোগফল দেয়া থাকলে আমরা কি বের করি, মধ্যম সংখ্যা বের করি। তুমি দেখবা ম্যাজিক দেখবা 177 ভাগ 3 কেন, 3টার কথা বলছে। 177কে 3 দিয়ে ভাগ করলে আমি পাবো 59। তাহলে 59 একটা বেজোড় সংখ্যা যেটা মাঝখানে থাকবে। মোট কয়টা, 3টা। তাহলে সামনে কত হবে, পিছনে কত হবে, সামনে হবে 61। মৌলিক সংখ্যা না কিন্তু বেজোড় সংখ্যা, গোলাই ফেলিও না, বেজোড়। আর এদিকে কত হবে, 57। এখন সবগুলোকে যোগ করে আমাকে বলতো 177 হয়েছে কিনা। দেখো অঙ্কের ম্যাজিকটা দেখো, 177 হয়েছে কিনা। আরিয়ান ভাইয়ের ম্যাথ ক্লাস সেই রুটু পাবলিক ইউনিভার্সিটি, তাহলে ক্লাস শেষ হলে একটা রিভিউ দিয়ে দিও, খুশি হব। দেখো ম্যাজিক দেখো, 9 একে 10, 10 আর 7 17, 17 7 হাতে 1, 6 একে 7, 7 5 কত 12, 12 আর 5 17, 177। তোমার অঙ্ক হয়েছে কিনা তুমি সলভ করবা, টিচারের দরকার নাই। তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে তুমি সলভ করবা। দেখো পরের অঙ্ক দেখো, 3টি ক্রমিক সংখ্যার যোগফল, 2 ধরনের অঙ্ক আসবে, হয় যোগফল দিয়ে না হয় গুণফল দিয়ে। যোগফল থাকলে মধ্যম সংখ্যা বের করব। 3টি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত। তাহলে 3টা সংখ্যা মনে করে x y z, এদের যোগফল হচ্ছে কত, 33। x y z এর যোগফল হচ্ছে কত, 33। তাহলে এদের গুণফল কত হবে, গুণফল মানে কি, x ইন্টু y ইন্টু z সমান হোয়াট। তাহলে আমরা কি বলছি, যদি যোগফল দেওয়া থাকে মধ্যম সংখ্যা বের করে নিব, অঙ্কটা পান্তাভাত হয়ে যাবে। দেখবা যোগফল কত, 33, তাহলে মধ্যম সংখ্যা বের করো, মানে y। মধ্যম সংখ্যা কত হবে, 33কে 3 দিয়ে ভাগ দিলে তো মধ্যম সংখ্যা। 177কে 3 দিয়ে ভাগ দিছি, যোগফলকে 3 দিয়ে ভাগ দিছি, মধ্যম সংখ্যা 59। এখানেও ঠিক সেম, 33কে 3 দিয়ে ভাগ দিলে 11।
তাহলে পরের সংখ্যা কত হবে, আগের সংখ্যা কত হবে? তিনটা সংখ্যার কথা বলছে না, তিনটা, এবং এগুলো ক্রমিক সংখ্যা বলছে, জোড় বেজোড় না, ক্রমিক, মানে 1 2 3 এগুলা। তাহলে আগের সংখ্যা হচ্ছে 10, পরের সংখ্যা হচ্ছে 12। এখন এইগুলোর এই তিনটা সংখ্যা বের করে ফেলছো না, এখন এগুলোকে গুণ করো, তাহলে বসাও। তাহলে দেখো 10-এর সাথে 11-কে গুণ করলে কত, 110, 110-এর সাথে 12-কে গুণ করো, 110 × 12 কত হবে, 2 দিয়ে গুণ করলে কত, 220 হয় না, 2 0 0 2 1 2, এরপর কত, 11 × 11, না ভুল করতেছি তো, দেখো 1 0 0, হ্যাঁ এখন ঠিক আছে, এটা 2 13, 1320। তাহলে 10, দেখো যোগফল দেওয়া ছিল, তিনটা সংখ্যার যোগফল কত, ক্রমিক সংখ্যার যোগফল 33, তাহলে মধ্যম সংখ্যা 11, তাহলে আগের সংখ্যা হবে 10, পরের সংখ্যা হবে 12। এখন এই তিনটা সংখ্যা বের করার পর এগুলোকে গুণ করতে বলছো না, তাদের গুণফল, তাহলে গুণ করো, 10 11 × 12, 10 আর 11 গুণ করলে 110, 110-কে 12 দিয়ে গুণ করলে কত হয়, 1320। অ্যান্সার হচ্ছে 1320। ক্লিয়ার, ক্লিয়ার, ইয়েস, ও গড। দেখো একদম একদম 2 মিনিট অঙ্ক, মানে 2 মিনিট কি বলি, মানে 30 সেকেন্ড অঙ্ক করবা, 30 সেকেন্ডে। দেখো না, 5টা ক্রমিক সংখ্যার যোগফল 100, তাহলে মধ্যম সংখ্যা বের করো, মধ্যম সংখ্যা বের করো, 20, মধ্যম সংখ্যা হচ্ছে 20। সংখ্যা কয়টা, 5টা। কি ধরনের সংখ্যা, জোড় বেজোড় নাকি স্বাভাবিক? কি বলছে, ক্রমিক সংখ্যা বলছে, জোড়ও না বেজোড়ও না, নর্মাল গুলা। সংখ্যা কয়টা, 5টা। মধ্যম সংখ্যা যদি 20 হয়, এদিকে 2টা ওদিকে 2টা, তাহলে এদিকে কত, 19, এদিকে কত, 18, এদিকে কত, 21, এদিকে কত, 22। 5টা সংখ্যা বের করে ফেলছি। এখন তোমাকে কি বলছে, প্রথম সংখ্যা শেষ সংখ্যার গুণফল, প্রথম সংখ্যা 18, শেষ সংখ্যা 22, গুণ করো না ভাই, 18 আর 22 গুণ করে যেটা হয়, শেষ, শেষ। 30 সেকেন্ড অঙ্ক করবা। দেখো যোগফলের অঙ্ক শেষ, এখন আসছে গুণফলে। দেখো যোগফল দিয়ে কয়টা অঙ্ক করছে, 1টা 2টা 3টা, দেখো যোগফল। এখন আসবে গুণফল দিয়ে, দেখো গুণফল, এই যে পরপর 3টা সংখ্যা, পরপর, বুঝো, 1 এর পরে কত, 2, 2 এর পরে 3, এরকম, এগুলোকে পরপর বলে। 1 2 3, আবার 3 থেকে হিসাব করলে 3 4 5, এগুলো হচ্ছে পরপর। তাহলে পরপর 3টা সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে? তাহলে আমি আগে সংখ্যাগুলো বের করি, তারপর আমি যোগফল বের করব। এখন আমি তোমাকে কি শিখাইছি, আমি তোমাকে বলছি যদি যোগফল থাকে তাহলে মধ্যম সংখ্যা দিয়ে অঙ্কটা 30 সেকেন্ডে শেষ, কিন্তু যদি গুণফল থাকে, লাস্ট অঙ্কে চলে আসছে আমাদের, লাস্ট আর 2টা অঙ্ক আছে। যদি গুণফল থাকে তখন উৎপাদক বের করতে হবে। আচ্ছা উৎপাদক বের করা মানে কি, দেখো একদম সহজ, একদম, এই যে 120, উৎপাদক বিশ্লেষণ করো, আর 2টা মিনিট। এক্সামে কি রাফ করতে পারবা? ইয়েস, ছোট ছোট করে রাফ করতে পারবা, ছোট ছোট করে পেন্সিলের সাহায্যে। একটু পানি খাচ্ছি, দাও। শেষ, 2টা অঙ্ক চলে আসছি। যারা যারা ধৈর্য ধরে বসছো, থ্যাংক ইউ। দেখো লাস্ট অঙ্কে চলে আসছে, কয়টা বাজছে, 11টা 54, মোটামুটি 1.5 ঘন্টাও হয় না এখনো। দেখো আমি, আমার বেঁচে তো অঙ্ক ক্লাস করে 2 ঘন্টা 2.5 ঘন্টা, অনেক সময় 3 ঘন্টাও টাচ করবে, কোনো প্যারা নাই। অঙ্ক তো আসলে এভাবেই করতে হবে। তুমি তো অঙ্ক শিখতে আসছো 1 মাসে, এখন 1 মাসে তোমাকে অঙ্ক শিখাইলে আমাকে এফোর্টটা ওভাবেই দিতে হবে। যে ছোটবেলা থেকে অঙ্ক করে আসতেছে, মানে সায়েন্সের পোলাপানের কথা বলতেছি, সায়েন্সের পোলাপান তো অঙ্ক করে, তো তাদেরকে তোমাকে যদি ক্যাচ আপ করতে হয়, এখানে তো সবাই পরীক্ষা দিতে পারে, তাই না? তো তোমাকে ওই লেভেলের মানে একজনে 1 মাসে যতটুকু খানা খাবে, তুমি একদিনে অতটুকু খানা খাইতে গেলে তোমাকে এফোর্টও বেশি দিতে হবে, এই জিনিসটাই, আর কিছু না। পরপর 3টা সংখ্যার গুণফল 120, তাদের যোগফল কত হবে? তাহলে সংখ্যাগুলো বের করলে যোগফল বের করতে পারবো। সংখ্যা বের করার নিয়ম কি, গুণফল দিয়ে আসে না, গুণফল, উৎপাদক বের করবো, 2 দিয়ে ভাগ করো। উৎপাদক বের করার নিয়ম কি শিখে নাও, 2 দিয়ে ভাগ করলে কত, 60, 2 দিয়ে ভাগ করলে কত, 30, তারপরে এটাকে 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ করলে কত, 3 10 30, তাই না? এরপরে 2 দিয়ে ভাগ করলে যাই, 5 2 10, 2 দিয়ে ভাগ করলে 60, 2 দিয়ে ভাগ করলে 30, 30-কে 3 দিয়ে ভাগ করলে কত, 3 10 30, এরপর এটাকে 2 দিয়ে ভাগ করলে আবার 5। এখন আর কোনো কিছু ভাগ যাবে না। এখন তুমি সংখ্যাগুলো লিখো, 2 2 3 2, এখন কত, 5। এখন টেকনিকটা শিখাই দিব, কি সুন্দর করে বের করবা। অনেকে আক্কেল খাটায় বের করতে পারবা,
এখানে মানে যোগফল কত হবে, গুণফল কত হবে, এগুলো অনেকে বের করতে পারবে। বাট টেকনিকটা শিখো, কারণ পরীক্ষা 120 তো নাও দিতে পারে। আমার কাছে টেকনিক শিখো। মনে করো প্রথম সংখ্যা আমি সবসময় 2 ধরে শুরু করবো। 2, প্রথম সংখ্যাটা মনে করো 2, কারণ এখানে 2 দিয়ে শুরু হয়েছে। তাহলে প্রথম একটা সংখ্যা মনে করো 2। খেয়াল করো ভাই, টেকনিকটা খেয়াল করো। লাস্ট অঙ্ক এগুলো আমাদের লাস্ট। প্রথম সংখ্যাটা 2, তাহলে পরের সংখ্যা কত হইতে হবে? 3। কেন 3? কারণ আমাকে পর পর বলছে না, পর পর কতটা, এই যে। তাহলে প্রথম সংখ্যা যদি 2 ধরি, পরেরটা 3, 3 কি এখানে আছে? আছে। তাহলে 2, 3, এর পরের সংখ্যাটা কত হইতে হবে? ইয়েস, 4। তাহলে 4 মানে কত? 2 × 2, এই যে এটাও গেল, এটাও গেল। 2, 3, 4, কিন্তু বাকি থেকে গেছে 5। তার মানে আমি প্রথম সংখ্যা 2 ধরতে পারবো না, কারণ আমার 5 বাকি থেকে গেছে। তাহলে আমার এটা মুছে দিতে হবে। এরপর 3 দিয়ে ট্রাই করবো। প্রথম সংখ্যা আমি 3 ধরলাম, তার মানে এটা গেছে গা। এরপরে কত? 4। তাহলে 4 মানে এই দুইটা ধরলাম, 4। বাকি আছে কোনটা? 3, 4, 5, এই যে 5। তাহলে বাকি থেকে গেছে কোনটা? 2 বাকি থেকে গেছে, তাহলে এটাও মিলবে না। টেকনিক শিখাচ্ছি, অঙ্কটা করতে সময় লাগলো, টেকনিকটা শিখে নাকো। তাহলে দেখো এখানে সবগুলোকে মিলাইতে হবে। তাহলে 3 ধরলেও হবে না। এরপর আমি ধরবো 4। প্রথম সংখ্যাকে আমি 4 ধরবো। তাহলে 4 ধরা মানে কি? এই দুইটা গেছে গা, এই দুইটা গেছে গা। তাহলে 4-এর পরে কত? 5, এটাও গেছে গা, এটাও গেছে গা। তারপরে কত আছে? 6। দেখো তো, 3 × 2 = 6, মিলে গেছে। সবগুলো আসছে না? 2 × 2 = 4, 3 × 2 = 6, 5 × 5, সবগুলো আসছে না। তার মানে সংখ্যা 3টা হবে 4, 5, 6, এবং 4, 5, 20, 6, 2 কত? 12, মানে 120, মিলে গেছে। এখন এগুলোকে যোগ করো। 5, 4, 9, 9, 6, 15, এই যে শেষ। আমি একটু সময় নিয়ে অঙ্কটা করাইছি যেন তুমি টেকনিকটা শিখো। 1 ঘন্টা, ওকে ফাইন, ওকে। দেখো দেখো, আমি কথা দিলাম 1 ঘন্টা থাকবে। 1 ঘন্টা আমি সারি ব্যাকে রাজি করাবো, 1 ঘন্টা রাখবো। সে দেখো লাস্টের দিকে চলে আসছে আমরা। এখন সেম অঙ্ক দেখো, পরপর এখানে 4টা সংখ্যার কথা বলছে। 4টা সংখ্যা যেগুলোর গুণফল কত? 360। তাহলে তাদের যোগফল কত? তাহলে এখন তুমি সেম ভাবে 360কে ভেঙে ভেঙে বা কি করবা? আগের গুলো বের করবা। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত? 18 × 2 = 36, 180। 2 দিয়ে ভাগ করলে 90, 90কে 2 দিয়ে ভাগ করলে কত? 45 না? 45 × 2 = 90। এটাকে 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 × 9 = 27, 3 × 15 = 45, ইয়েস। 3 দিয়ে যাবে, এটাকে 3 দিয়ে যাবে, ইয়েস। 3 × 5 = 15। তাহলে কত কত আসছে? 2, 2, তারপরে কত? 2, তারপরে 3, 2টা 3, একটা কত? 5, একটা হচ্ছে কত? 5। এখন মিলাও এখান থেকে। প্রথমে তুমি 4 দিয়ে শুরু করে দেখো তো। তাহলে প্রথমে 4 দিয়ে শুরু করলে কত? এটা যাবে গা 4 দিয়ে কি আসবে? মনে হয় আসবে না। তাহলে প্রথমে আমরা 2 দিয়ে শুরু করলে কি আসবে? 2, 3, 4, 5, 6। দেখি 2 দিয়ে শুরু করি। এমনি নিয়ম হচ্ছে 2 দিয়ে শুরু করা। তাহলে প্রথমে আমরা 2 দিয়ে শুরু করলাম। প্রথম সংখ্যা 2, 2 মানে হচ্ছে কোনটা? এটা গেছে গা। এরপরে কত? 3। তাহলে 3 মানে কোনটা? এটাও গেছে গা। তারপরে কত? 4, 4 মানে এটাও গেছে গা। পরের সংখ্যা হইতে হবে 5। তাহলে শুধু 5 আসবে, 3 বাকি থাকবে, হবে না। তাহলে প্রথম সংখ্যা 2 হবে না, আমরা 3 দিয়ে শুরু করব। 3, তাহলে প্রথম সংখ্যা আমরা 3 ধরলাম। পরের সংখ্যা কত হবে? 3 মানে কোনটা? 3 মানে এখান থেকে একটা গেছে। তারপরে কত হবে? 4, এই যে 2 × 2 = 4। তারপরে কত? 5, এই যে 5। দেখো 3 গেছে, এই যে 3 গেছে, 4 গেছে, তারপর 3, 4, 5, তারপরে কত? 6, এই যে 6 মিলে গেছে কিনা দেখো। 3 × 2 = 6। তাহলে সংখ্যাগুলো হবে এভাবে মিলে যাবে। প্রথমে 2 ধরবা, তারপর 3 ধরবা, এভাবে মিলে যাবে। 3, 4, 5, 6 যোগ করলে 18 হবে। 4, 3, 7, 7, 5, 12, 12, 6, 18। ও শেষ। দেখো কলম ড্রপ, শেষ, আর কিচ্ছু নাই, করাই ফেলছি। দেখো